স্টোরি হল্ট, শুনতে গেলে থামতে হবে। প্রথমটায় ভেবেছিলাম ব্যাপারটা বুঝি একটা পিওর অ্যান্ড সিম্পল সুইসাইডই, কিন্তু আজ সকালে এখানে এসে বৃন্দাবন ও শকুন্তলা দেবীর মুখে সব ব্যাপার আদ্যপান্ত শুনে মনে হচ্ছে দেয়ার মাস্ট বি সাম ফাউল প্লে সামহোয়্যার। আমি চাই ব্যাপারটার একটা মীমাংসা হোক। কাকা যদি সত্যি সত্যি আত্মহত্যা করে থাকেন তাহলে তো কথাই নেই, কিন্তু তা যদি না হয়, যদি সত্যি তাকে কেউ হত্যাই করে থাকে, তাহলে যেমন করেই হোক হত্যা ব্যাপারটার একটা কিনারা করতে চাই আমরা দুই ভাই। আমি হলফ করে বলতে পারি, সত্যি যদি ব্যাপারটা আমরা সকলেই যা অনুমান করছি হত্যাই করা হয়ে থাকে সারদাবাবুকে, তাহলে সেই হত্যার পিছনে যে রহস্যই থাকুক না কেন, জানবেন কিরিটি রায়ের সাহায্য নিলে নিশ্চয়ই সেটা আপনি জানতে পারবেন। দেখুন, আগে আমার সন্দেহ থাকলেও দশরথের মৃত্যুর পর আর নেই মিস্টার সেন। এই দুটো হত্যাই। প্রথমটার মোটিভ যাই থাকুক না কেন, দ্বিতীয়টার মোটিভ বোঝা যাচ্ছে প্রথমটার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজ আপনারা শুনবেন সাহিত্যিক নিহার রঞ্জন গুপ্তর কলমে কিরিটি কাহিনী ডাইনির বাঁশি। গল্পের সূত্রধার ও অন্যান্য চরিত্রে আমি কৌশিক, গল্প পাঠ এনামুল, কিরিটির চরিত্রে অনুজয় চট্টোপাধ্যায়। শুরু করছি দ্য স্টোরি হল্টের আজকের নিবেদন ডাইনির বাঁশি। দিনান্তের শেষে বিষণ্ণ আলোয় হঠাৎই বাঁশগুচ্ছের ফাঁকে ঝাড়ের উল্টো দিক থেকে বিশেষ একটি দৃশ্য কিরিটির দৃষ্টিকে আকর্ষণ করে। সবুজ চিকন চিকন পাতাগুলোর ফাঁকে ফাঁকে একটি অগোছালো খোঁপা ও বাসন্তী রঙের শাড়ি জড়ানো একটি পিঠের ঊর্ধ্বাংশ চোখে পড়ে। সামনে ওদের পায়ে চলার পথটা বাঁশের ঝাড়কে বাঁয়ে রেখে আরও সামান্য একটু এগিয়ে বাঁয়ে বাঁক নিয়েছে। কিরিটি মুহূর্তকাল দাঁড়িয়ে যেন কি ভাবে, তারপরই পিছনে তাকিয়ে দেখতে পেল দূরে হাত দশেক তফাতে সুশান্ত গোলাপ বাগিচার দিকে এগিয়ে যাচ্ছে। কিরিটি নিঃশব্দে বাঁয়ের পথ ধরে এগিয়ে চলল। কিরিটির অনুমান মিথ্যা নয়। চীনা বাঁশঝাড়ের একেবারে কোল ঘেঁষে সবুজ ঘাসের ওপর পা ছড়িয়ে সামনের দিকে একলা বসে শকুন্তলা। একটা কড়া উগ্র তামাকের গন্ধ কিরিটির অভ্যস্ত ও পরিচিত নাকে এসে প্রবেশ করে। সহসা যেন আত্মচিন্তায় নিমগ্ন উপবিষ্ট শকুন্তলার কাছে গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এবং ওই দিকে আরও একটু অগ্রসর হতেই গন্ধটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বর্মা চুরুটের পরিচিত গন্ধ, কিরিটির ভুল হবার নয়। এদিক ওদিক তাকাতেই অল্প দূরে ঘাসের ওপর একটি নিঃশেষিত প্রায় বর্মা চুরুট এবারও নজরে পড়ে। মৃদু হেসে মুহূর্তকাল কিরিটি আপন মনে কি যেন ভাবে, তারপর মৃদু কণ্ঠে ডাকে, শকুন্তলা দেবী। কে? চমকে ফিরে তাকাতেই শকুন্তলার সামনে দাঁড়িয়ে থাকা কিরিটিকে দেখতে পেয়ে একটু যেন বিস্মিত হয়েই প্রশ্ন করে, এ কি আপনি? এই সারদাবাবুর বাগানটা ঘুরে দেখতে দেখতে এদিকে আসতেই লক্ষ্য করলাম আপনি চুপচাপ বসে আছেন। ও হ্যাঁ, মানে এই নির্জন জায়গাটা বাগানের মধ্যে আমার খুব ভালো লাগে, তাই বিকেলের দিকে এখানে প্রায়ই এসে বসি। যা বলেছেন সত্যি চমৎকার জায়গাটি, কিন্তু মধুসূদন বাবুকে দেখছি না যে, তিনি কোথায়? কিরিটির শেষের কথায় যেন একটু চমকেই ওঠে শকুন্তলা। কিরিটির মুখের দিকে তাকায় এবং অত্যন্ত মৃদু কণ্ঠে উচ্চারণ করে, মধুসূদন বাবু? ওই যে গোকুল বলল তিনি নাকি বাগানেই আছেন। ও তা হবে, আমি তো দেখিনি। তাহলে বোধহয় অন্যদিকে কোথাও আছেন।
ও ভালো কথা, বৃন্দাবন বাবুর আজ কলকাতায় ফিরে যাওয়ার কথা ছিল, তিনি কি চলে গেছেন কলকাতায়? হ্যাঁ, বিকেলের ট্রেনেই চলে গেলেন। ও, আপনার নির্জন বিশ্রামে ব্যাঘাত করছি না তো শকুন্তলা দেবী? এ বাবা, না না, ব্যাঘাত কিসের আবার? তা আপনি একলাই এসেছেন বুঝি? কেন বলুন তো? না না, এমনি জিজ্ঞাসা করছিলাম। না, একা আসেনি, আমার সেই সকালের বন্ধুটিও এসেছেন। সে বোধহয় ওই ওদিককার গোলাপ বাগিচায় গোলাপ দেখতে গেলেন। নিজের অনুমানটা যে মিথ্যা নয় বুঝতে পেরে কিরিটি মনে মনে যেন একটু উল্লাসিতই হয়, কিন্তু চোখে মুখে তার সেই ভাবটা প্রকাশ পায় না। কিন্তু পরক্ষণেই শকুন্তলার কণ্ঠস্বরে কিরিটির চিন্তায় ছেদ পড়ে। আরে দাঁড়িয়ে কেন মিস্টার রায়? জায়গাটা তো বেশ পরিষ্কার, বসুন না এখানে। কিরিটি আর দ্বিধামাত্র না করে শকুন্তলার অল্প ব্যবধানে ঘাসের ওপরেই বসে পড়ল। ক্রমশ অস্পষ্ট আলোয় চারিদিক আরও বিষণ্ণ, আরও ধূসর হয়ে আসছে যেন তখন। কিরিটি অতঃপর একসময় কথা শুরু করে। শারদাবাবুর মৃত্যুতে আপনি শোক পেয়েছেন শকুন্তলা দেবী, তাই না? উনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। মাত্র 8 মাসই কাজ করেছি তার কাছে, কিন্তু এই জীবনে তার ব্যবহার কখনো ভুলতে পারবো না বোধহয় মিস্টার রায়। স্বাভাবিক, এক একজন আছেন যারা খুব সামান্য সময়ের মধ্যেই দূরের জনকে কাছে টেনে নেন, আর তাইতেই নিশ্চয়ই আপনি এ জায়গার মায়া এখনো কাটিয়ে উঠতে পারছেন না, না? সত্যিই তাই। কে যেন সর্বক্ষণ এখানে চারপাশ থেকে আঁকড়ে ধরছে আমাকে। আচ্ছা শকুন্তলা দেবী, সকালে তখন একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব করেও করা হয়ে ওঠেনি। কি কথা? শারদাবাবু বেশ শৌখিন প্রকৃতির লোক ছিলেন, তাই না? কেন বলুন তো? মানে হঠাৎ এই কথাটা আপনার মনে উদয় হলো কেন? উদয় হলো কেন সে কথা নাই বা শুনলেন, কথাটা সত্যি কি মিথ্যে সেটাই শুধু জিজ্ঞাসা করছি। মুহূর্তকাল শকুন্তলা চুপ করে কি যেন ভাবতে থাকে। অস্পষ্ট আলো ছায়ায় কিরিটি শকুন্তলার মুখের কোনো ভাবান্তর বুঝতে পারে না। তা সত্ত্বেও সে এক দৃষ্টে চেয়ে থাকে শকুন্তলার মুখের দিকে। আপনার অনুমান সত্যি কি মিথ্যা তা আমি জানি না মিস্টার রায়, কারণ এখানে আসা অবধি 2 মাস পর্যন্ত যাকে অত্যন্ত সংযমী ও কোনো বিলাস ব্যসন যার নেই বলেই মনে হয়েছিল এবং ব্যবহারেও দেখেছিলাম, সেই লোক ধীরে ধীরে কেমন যেন বদলে গিয়েছিলেন, তাই না? হ্যাঁ। কিন্তু তার কোনো কারণই আপনি বুঝতে পারেননি। না। তার হাবে ভাবে কথাবার্তায় কখনো কিছু প্রকাশ হতে দেখেননি, যাতে করে তার এই পরিবর্তনটা, মানে কারণ আপনি তো সবসময় প্রায় তার কাছাকাছি থাকতেন। না, তবে একটা ব্যাপার ইদানিং মাস 2 থেকে লক্ষ্য করছিলাম। আগে ইতিহাস ও ধর্মগ্রন্থই বেশিরভাগ তাকে পড়ে শোনাতে হতো আমাকে, কিন্তু ইদানিং প্রায়ই ওই বৈষ্ণব কাব্য থেকেই কেবল আমাকে পড়ে শোনাতে বলতেন। তাতেও বোঝেননি ব্যাপারটা? কিরিটির কথায় যেন একটু বিস্মিত হয়ে তাকায় শকুন্তলা। তারপর হঠাৎ বলে, কি বলছেন আপনি মিস্টার রায়? ইজ ইট পসিবল? ঠিক তাই শকুন্তলা দেবী, আপনার মতো বুদ্ধিমতী মেয়ের আগেই কিন্তু ব্যাপারটা বোঝা উচিত ছিল, তার ড্রয়ারের ভিতরকার বিশেষ দ্রব্যগুলো দেখে। বিশেষ দ্রব্যগুলো? পাউডার, সেন্ট, কলপ, এসব যে শৌখিন দ্রব্যগুলো আপনার তো চোখের দৃষ্টি এড়ানোর কথা নয়, কারণ আপনি তো ড্রয়ার খুলতেন মাঝে মধ্যে। এবং আমার এও মনে হয় তার ইনসমনিয়াটাও বেড়ে গেছিল, তার কারণও ওই। শকুন্তলা এবারে আর কোনো জবাব দেয় না। মানুষের মন এমনই বিচিত্র বটে শকুন্তলা দেবী, নইলে শারদাবাবুর যে বয়স ছিল সেই বয়সে তেমনটা ঘটা উচিত নয়। আর আমার অনুমান যদি ভুল না হয়ে থাকে তো খুব সম্ভব। কি কি মিস্টার রয়? হ্যাঁ শকুন্তলা দেবী, পঞ্চস্বরের ওই অকাল স্বরক্ষেপেই সম্ভবত তার আকস্মিক মৃত্যুর কারণ হয়েছিল। তার মানে? মানেটা মনে মনে চিন্তা করে দেখলে আপনিও হয়তো বুঝতে পারবেন, আমার ব্যাখ্যার প্রয়োজন পড়বে না। তাছাড়া কিরিটির কথাটা শেষ হলো না। অদূরে পদ শব্দ পাওয়া গেল এবং সুশান্তর গলাও শোনা গেল।
মিস্টার রায়, ও সুশান্ত বাবু, আসুন আমরা এখানে। শকুন্তলা দেবী, এই সুশান্ত বাবু এসেছেন। শকুন্তলা ততক্ষণে উঠে দাঁড়িয়েছে, বলে, চলুন ঘরে যাওয়া যাক, এখানে তো বেশ অন্ধকার হয়ে গিয়েছে। কোথায় ছিলেন এতক্ষণ সুশান্ত বাবু? আমার সঙ্গে গল্প করছিলেন। জবাব এলো সুশান্তর ঠিক পেছন থেকে। আরে মধুসূদন বাবু। কিরিটি ঘুরে দাঁড়ালো সঙ্গে সঙ্গে। মধুসূদন একটু এগিয়ে এসে প্রশ্ন করলেন, কাকার বাগানটা দেখলেন? দেখলাম, চমৎকার, সত্যিই চমৎকার। কত টাকা যে এর পিছনে ঢেলেছেন কাকা, কিন্তু এখানে আর নয়, চলুন এবার ঘরে যাওয়া যাক। কিন্তু এখন আর ঘরে যাব না মিস্টার সরকার, একবার বিমলবাবুর ওখানেও যেতে হবে। তা বেশ, তো যাবেন খুন, এক কাপ চা খেয়ে যাবেন। তা মন্দ নয়, চলুন তবে। সকলেই অন্ধকারেই অগ্রসর হয়। আমাকে অনুসরণ করে আসুন মিস্টার রায়। আপনারা পথটা হয়তো ঠিক চিনতে পারবেন না, আর একটু সাবধানে আসবেন। যা ঝোপঝাড় চারিদিকে, বলা যায় না কিছু। আসুন আসুন, সাবধানে আসুন। কেন, এখানে সাপ আছে নাকি? খুব কি বিচিত্র নাকি কথাটা? চারিদিকে যা বন জঙ্গল করে গিয়েছেন এখানে কাকা, তা চমকা একটা বাঘ বেরোলেও আশ্চর্য বোধ হয় হবে না কেউ। কথাটা কিন্তু একটু অতিশয়োক্তি হলো মধুসূদন বাবু। কেন বলুন তো? দেখুন, এরকম জায়গায় সাপ অতর্কিতে ছবল বসাতে পারে ঠিকই, কিন্তু এখানে বাঘের আশাতে তার রক্তের আভিজাত্যে বাঁধবে। শকুন্তলা আর সুশান্ত কিন্তু নিঃশব্দেই পথ অতিক্রম করছিল, এবং কিরিটি লক্ষ্য করে তারা যেন পরস্পরের সঙ্গে একটু ঘেঁষাঘেঁষি করেই পথ চলছিল। বারান্দার গেটের কাছাকাছি এসে সহসা আবার কিরিটি বলে, কথাটা আপনি মিথ্যে বলেননি মিস্টার সরকার। সত্যি আপনি সঙ্গে না থাকলে এমন অবলীলাক্রমে কিন্তু এখানে এসে পৌঁছতে পারতাম না, সেটা এখন বেশ বুঝতে পারছি। তা আপনারও বুঝি শকুন্তলা দেবীর মতো কাকার বাগানটা ভালো লেগে গিয়েছে? খেপেছেন মশাই, বন জঙ্গল আমার একদম ধাতে সয় না। কিন্তু আবার এমন নিরিবিলি জায়গাও সময় বিশেষে চট করে পাওয়া যায় না, এও তো মানবেন মিস্টার সরকার। মধুসূদন সরকার ততক্ষণে সিঁড়ির শেষ ধাপটি অতিক্রম করে বাইরের আলোকিত বারান্দায় উঠে দাঁড়িয়েছেন। বারান্দার আলোয় মধুসূদন সরকার পর মুহূর্তেই কিরিটির শেষের কথায় চকিতে তার দিকে ফিরে তাকাতেই মুখে প্রতিটি রেখা তার স্পষ্ট দেখতে পায় কিরিটি, কিন্তু সেও মুহূর্তের জন্য। কিরিটির মুখের দিকে পলকের জন্য তাকিয়েই ততক্ষণে মধুসূদন সরকার আবার মুখটা তার দিকে ফিরিয়ে নিয়েছেন। দুজনে এসে নিচের সুসজ্জিত বৈঠকখানায় মধুসূদন সরকারের নির্দেশেই সোফা অধিকার করে বসল। মধুসূদন চা দেবার জন্য ভৃত্যকে ডেকে আদেশ দিতে যাচ্ছিলেন, কিন্তু শকুন্তলা দেবী তাকে বাধা দিয়ে বলল, আপনি বসুন, আমি দেখছি। কথাটা বলে উত্তরের আর অপেক্ষা না করে শকুন্তলা ঘর থেকে বের হয়ে গেল। কিন্তু কি জানি কেন পরস্পরের আলাপের মধ্যে সহসা একটা ছেদ পড়ে গিয়েছিল। বাগান থেকে ফেরার পথে অন্ধকারে যে সহজ কথাবার্তা পরস্পরের মধ্যে চলছিল, সেটা হঠাৎই যেন ফুরিয়ে গিয়েছে। সোফায় যে যার মুখোমুখি চুপচাপ বসে, কারও মুখেই কোনো কথা নেই। বাইরের বারান্দায় ওই সময় ভারী একটা জুতোর মচমচ শব্দ শোনা গেল। কে যেন আসছে। মধুসূদন সরকার কিরিটির প্রশ্নের কোনো জবাব দেওয়ার আগেই 24-25 বছরের একটি হৃষ্টপুষ্ট সুশ্রী যুবক ঘরে প্রবেশ করল। এ কি বিজন, তুমি এই সময়? আগন্তুক যুবকটিকে সম্বোধন করে মধুসূদনই প্রথমে কথা বললেন। হ্যাঁ, কেন? ছোট মামাই তো আমাকে তাড়াতাড়ি আসবার জন্য চিঠি দিয়েছিলেন। কে, বৃন্দাবন? হ্যাঁ, যোধপুরে একটা বড় অর্ডার সাপ্লাইয়ের ব্যাপারে গিয়েছিলাম। সেখান থেকে দিল্লিতে ফিরেই মামার জরুরি চিঠি পেয়ে চলে আসছি। বলতে বলতে আগন্তুক একটা খালি সোফায় বসে পড়ল এবং বলল, কিন্তু এসব কি ব্যাপার? কিরিটি যুবকটির দিকে তাকিয়েছিল। মাথায় কোঁকড়া কোঁকড়া চুল, ব্যাক ব্রাশ করা, দাড়ি গোঁফ নিখুঁতভাবে কামানো, মুখখানি একটু লম্বাটে ধরনের, নাকটা উঁচু, চোখের দৃষ্টি তীক্ষ্ণ, ধারালো চিবুক, পরিধানে দামি গরম স্যুট।
তা ছোট মামা কোথায়? সে তো আজ বিকালের ট্রেনেই কলকাতায় চলে গেল। তা বৃন্দাবন সব কথা তোমাকে জানিয়েছে নাকি? হ্যাঁ, বিনু মামার চিঠিতেই সব জানলাম। ব্যাপারটা তাহলে সত্যি সত্যি, মানে ছোট দাদুকে সামবাডি হত্যাই করেছে? তাই তো মনে হচ্ছে। এমন সময় ভৃত্যের হাতে চায়ের ট্রে নিয়ে শকুন্তলা ঘরের মধ্যে এসে প্রবেশ করল। কিন্তু এদের তো চিনলাম না, এরা? বিজন কিরিটি ও সুশান্তকে লক্ষ্য করে মধুসূদনকেই পুনরায় প্রশ্ন করে। ও হ্যাঁ, পরিচয় নেই তোমার সঙ্গে। ইনি হলেন কিরিটি রায়, আর উনি ওর বন্ধু সুশান্ত বাবু। আর মিস্টার রায়, এই হলো আমার ভাগ্নে, মানে আমার দিদির একমাত্র ছেলে বিজন বোস। পরস্পর পরস্পরকে নমস্কার ও প্রতি নমস্কার জানায়। এরপর সংক্ষেপে কিরিটির আগমনের হেতুটা মধুসূদন সরকার বিজনকে জানিয়ে দেন। শকুন্তলা সকলকে চা পরিবেশন করে। চায়ের কাপে চুমুক দিতে দিতে কিরিটি একসময় বিজনকে প্রশ্ন করে, আপনি বুঝি দিল্লিতেই থাকেন বিজনবাবু? হ্যাঁ, না, আমি তো কলকাতাতেই থাকি। ও, ওই যে কী সব অর্ডার সাপ্লাইয়ের কথা একটু আগে বলছিলেন না? কলকাতায় সিং অ্যান্ড সিং যে অর্ডার সাপ্লাইয়ের ফার্ম আছে না, সেখানেই আমি চাকরি করি। তাদেরই কাজে মাঝে মাঝে আমাকে সারা ভারতবর্ষে টহল দিয়ে বেড়াতে হয়। তা আপনি যে যোধপুর গিয়েছিলেন এবং দিল্লিতে ফিরে যাবেন, বৃন্দাবনবাবু সে কথাটা জানতেন বুঝি? না, ছোট মামা আমার ফার্মের ঠিকানায় চিঠি দিয়েছিলেন। তারাই চিঠিটা আমাকে রিডাইরেক্ট করে দেয় দিল্লির ঠিকানায়। তারা জানতো যে যোধপুর থেকে আমি দিল্লিতেই আবার ফিরব। এক্সকিউজ মি মিস্টার রায়, জাস্ট ফর আ ফিউ মিনিটস। মধুসূদন ঘর থেকে বের হয়ে গেলেন। তিনি উঠে চলে যেতে কিরিটি বিজনবাবুর দিকে তাকিয়ে আবার প্রশ্ন করে, আপনি তাহলে আপনার মামা বৃন্দাবনবাবুর চিঠিতেই আপনার দাদুর মৃত্যুর সংবাদটা প্রথম জানতে পারেন, তাই তো? হ্যাঁ, আমি তো চিঠি পেয়েই একেবারে যাকে বলে ন যজৌ ন তস্থ। না, সে তো হবারই কথা। তা চিঠিতে তিনি ঠিক কি লিখেছিলেন? লিখেছিলেন তার আকস্মিক মৃত্যুর কথা। তারপর আরও লিখেছেন পুলিশের এবং তারও ধারণা নাকি দাদুর মৃত্যুটা স্বাভাবিক বা আত্মহত্যা নয়, তীব্র নিকোটিন বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে। আপনারও কি ধারণা তাই মিস্টার রায়? হ্যাঁ, শুধু তাকেই নয়, দশরথকেও সেই বিষ প্রয়োগেই হত্যা করা হয়েছে বলেই আমার ধারণা বিজনবাবু। দশরথও মারা গেছে নাকি? হ্যাঁ। কবে? গতকাল সকালে। কয়েকটা মুহূর্ত অতঃপর স্তব্ধ হয়ে রইল বিজন। তারপর কেমন যেন অসহায় দৃষ্টিতে কিরিটির দিকে তাকিয়ে বলল, ব্যাপারটা এখনো কেমন যেন আমার শুনে অবধি অবিশ্বাস্য বলেই মনে হচ্ছে মিস্টার রায়। এমনিতে মামার বাড়ির সঙ্গে আমার সম্পর্ক ছিল না, কিন্তু ওই ছোট দাদুর স্নেহ থেকে কোনোদিনই আমি বঞ্চিত হইনি। খুব ছোটবেলায় মাকে বাবাকে হারিয়ে ওই দাদুর কাছেই মানুষ হয়েছিলাম এক প্রকার বলতে গেলে। আমি নিজের দাদুকে দেখিনি তো কখনো, কিন্তু নিজের দাদুও আমাকে আমার ওই ছোট দাদুর থেকে বেশি স্নেহ করতে পারতেন বলে আমার মনে হয় না। কিছু যদি মনে না করেন বিজনবাবু, একটা কথা জিজ্ঞাসা করতাম। হ্যাঁ, বলুন। মামার বাড়ি ছেড়েছেন আপনি কতদিন? তা খুব বেশি দিন নয়। কলকাতা থেকে দাদু এখানে চলে আসার বছরখানেক আগেই। হঠাৎ মামার বাড়ি ছেড়ে চলে গেলেন যে? উত্তরে নিঃশব্দে বিজন মাথাটা নিচু করল। ঠিক আছে, থাক, বলতে হবে না। না, জানতে যখন চেয়েছেন বলছি। মামিমা, মানে আমার ছোট মামার স্ত্রীর ব্যবহারটা। বুঝতে পেরেছি, থাক, আর কিছু বলতে হবে না। কিন্তু সে মামিমাও তো শুনেছি মারা গিয়েছেন। তাছাড়া ছোট মামা নিশ্চয়ই আপনাকে ভালোবাসতেন। মিথ্যে বলবো না, তা বাঁচতেন, কিন্তু। আচ্ছা, আপনার ছোট মামিমা কতদিন হলো গত হয়েছেন? আমি মামার বাড়ি ছেড়ে চলে আসার মাসখানেক পরেই। আচ্ছা, তারপর আপনি আর ফিরে যাননি কেন? মানে মামিমার জন্যই যখন। না, তার হয়ে ওঠেনি। কিরিটি বিজনের সঙ্গে এত তন্ময় হয়ে কথাবার্তা বলছিল যে অদূরে সোফার ওপর উপবিষ্ট সুশান্ত ও শকুন্তলার দিকে তেমন নজরই দিতে পারেনি। হঠাৎ একসময় বিজনের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে নজর পড়তেই কিরিটির ঠোঁটে
চাপা একটা হাসির বিদ্যুৎ খেলে গেল যেন। সুশান্ত ও শকুন্তলা পরস্পরের মধ্যে গল্পে তখন একেবারে তন্ময় হয়ে গিয়েছে। পরস্পরের প্রতি পরস্পরের মুগ্ধ দৃষ্টি নিবদ্ধ হচ্ছে, কখনো চকিতের জন্য, আবার সংকোচে সে দৃষ্টি ঘুরিয়ে নিচ্ছে একে অপরের থেকে। নিঃশব্দে কিরিটি সুশান্ত ও শকুন্তলার দিক থেকে দৃষ্টিটা ঘুরিয়ে নিয়ে বিজনের মুখের দিকে চেয়ে আবার প্রশ্ন করল, আচ্ছা বিজনবাবু, আপনার ছোট মামা মানে বৃন্দাবনবাবু আপনাকে চিঠিতে আর কিছু লেখেননি? হ্যাঁ, লিখেছেন আগামী পরশু অর্থাৎ শুক্রবার ছোট দাদুর উইল নাকি সলিসিটর বোস চৌধুরীর শচীবিলাসবাবু এখানে এসে পড়বেন। সেই দিনটাই বিশেষ করে উপস্থিত থাকবার জন্য অনুরোধ জানিয়েছিলেন। ও, তার মানে সামনের শুক্রবারই উইল পড়া হচ্ছে? হ্যাঁ, বোস চৌধুরীর ফার্ম নাকি সেই মতো তাকে জানিয়েছেন এবং তাদেরই নির্দেশে তিনি আমাকে এখানে উপস্থিত থাকবার জন্য লিখেছেন। নিশ্চয়ই। তাহলে আপনার দাদু আপনাকেও কিছু সম্পত্তি দিয়ে গিয়েছেন তার উইলে, নচেত বোস চৌধুরী আপনাকে উইল পড়বার সময় উপস্থিত থাকতেই বা বলবেন কেন? হতে পারে, তবে দাদুর সম্পত্তির কানাকড়ি না পেলেও আমার কোনো ক্ষোভ ছিল না। আপনি তাহলে এখানে কদিন আছেন নাকি? হ্যাঁ, শুক্রবার পর্যন্ত তো আছি। আচ্ছা বেশ, তাহলে আজ উঠি। কিন্তু মধুসূদন বাবু তো এখনো ফিরলেন না। ডেকে দেবো বড় মামাকে? না না, তার প্রয়োজন নেই। ওনাকে বলবেন যে আবার পরে দেখা হবে। কি সুশান্তবাবু, উঠবেন তো? কিরিটির ডাকে সুশান্ত যেন চমকে ওঠে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন। সুশান্ত ও কিরিটি সরকার ভিলা থেকে বের হয়ে এলো। রাস্তায় নেমে কিরিটি বলল, চলুন সুশান্তবাবু, বিমলবাবুর ওখান থেকে একবার ঘুরে আসা যাক। হ্যাঁ চলুন। চা খাবার জন্য বিকেলে আজ অনুরোধ জানিয়ে গিয়েছিলেন সে অনেকবার, হয়তো খাপ্পা হয়ে আছে। তা তো হওয়াই উচিত। আপনি তাকে যাব বলে কথা দিয়ে গল্পে মেতে বেমালুম সব যদি ভুলে বসে থাকেন তাহলে তো। না না, এমন কিছু নয়, এমনি সাহিত্যের ব্যাপার নিয়ে গল্প হচ্ছিল ওর সঙ্গে সামান্য। ভদ্রমহিলার দেখলাম খুব পড়াশোনা আছে। তাই বুঝি? তা সাহিত্যের কোন বিষয় নিয়ে গল্প হচ্ছিল আপনাদের? কাব্য, গল্প, উপন্যাস নাকি নাটক? ওই রবীন্দ্রনাথের গান নিয়ে। ও, আমি ভাবলাম বুঝি নাটক। মানে? না, কিছু না। তারপর হঠাৎ এক সময় আবার চলতে চলতে কিরিটি বলে, তাস খেলতে নিশ্চয়ই আপনি জানেন সুশান্তবাবু? তাস মানে কার্ডস? সাহেব, বিবি, গোলাম, ছক্কা, পাঞ্জা, দুরি, তিরি, টেক্কা, এগুলো চেনেন নিশ্চয়ই? চিনি, কিন্তু। আচ্ছা বলুন তো, সাহেব, বিবি, গোলামের মধ্যে কোনটা আপনার বেশি পছন্দ? মানে চেহারার ও নামের দিক দিয়ে বেশ, দেখতেও সুন্দর বা মনে ধরে? কেন, সাহেব বিবি। ঠিক বলেছেন, সাহেব বিবি। তবে একটা কথা মনে রাখবেন, সাহেবদের মেজাজ বুঝতে পারা গেলেও বিবিদের মেজাজ কিন্তু সত্যিই অনেক সময় দুর্বোধ্য। কথাটা একটু স্পষ্ট করে বললে বাধিত হতাম। সবই কি আর স্পষ্ট করে সব সময় বলা যায়? এই বোধহয় সামনে থানা, তাই না? হ্যাঁ। কিন্তু থানায় গিয়ে বিমল সেনের পাত্তা পাওয়া গেল না। কি একটা জরুরি তদন্তের ব্যাপারে ওই দিন বিকেলের দিকে সে নাকি মাইল 10 দূরে একটা গ্রামে গিয়েছে। কখন ফিরবে কিছু স্থির নেই। অগত্যা দুজনকে ফিরতে হলো। সুশান্তদের বাড়ি থেকে স্থানীয় থানার দূরত্ব একেবারে কম নয়, বেশ কিছুটা পথ। ছোট শহর, মিউনিসিপ্যালিটির আলোর ব্যবস্থাও রাস্তায় তেমন যথেষ্ট নয়। তার উপরে রাতটাও ছিল কৃষ্ণপক্ষ। দূরে দূরে রাস্তার দুপাশে যে কেরোসিনের আলোর ব্যবস্থা, তাতে করে আলোর চাইতে অন্ধকারটায় যেন বেশি জমাট বেঁধেছিল। সেই অন্ধকার পথ ধরে দুজনে বাড়ির দিকে মন্থর পদবিক্ষেপে হেঁটে চলেছিল পাশাপাশি। হঠাৎ কিরিটি এক সময় প্রশ্ন করে, থানা ইনচার্জ বিমলবাবু তো আপনাদের বন্ধু, তাই না সুশান্তবাবু? হ্যাঁ, একই কলেজে আমরা 3rd ইয়ারে ও 4th ইয়ারে পড়েছি। আচ্ছা, সরকার ভিলার দুর্ঘটনা সম্পর্কে আপনার বন্ধুর সঙ্গে আপনার খোলাখুলি কখনো কথা হয়েছে? তা হয়েছে বই কি। সারদাচরণের হত্যার ব্যাপারটা সম্পর্কে ওর ঠিক কী ধারণা জানেন বা কিছু বুঝতে পেরেছেন? কথাটা ঠিক বুঝলাম না, মানে ঠিক আপনি কি জানতে চাইছেন মিস্টার রায়? বলছিলাম হত্যাকারী কে হতে পারে বলে তার ধারণা।
জানেন তো, এসব ডিটেকশনের ব্যাপারে প্রবাবিলিটি বলে একটা কথা আছে, সেটার কথাই বলছিলাম। সে সম্পর্কে একদিন আমি জিজ্ঞাসা করেছিলেন? তা উনি কি জবাব দিলেন? ওর ধারণা ওই বৃন্দাবন বাবুই নাকি তার কাকাকে হত্যা করেছেন। কিরিটি কথাটা শুনে কিছুক্ষণ কোনো জবাবই দিল না। যেমন চলছিল হেঁটে তেমনই হাঁটতে থাকলো এবং কিছুক্ষণ স্তব্ধতার পর বলল, তা কেন উনি বৃন্দাবনবাবুকে সন্দেহ করছেন কিছু বলেছেন? তার যুক্তি কি? সেরকম কিছু বলেনি। অবশ্যই প্রবাবিলিটির দিক দিয়ে বৃন্দাবনবাবুকে যে তার কাকার হত্যাকারী একেবারে ভাবা যায় না তা নয়, কিন্তু কথা হচ্ছে এসব ক্ষেত্রে শুধু সন্দেহটাই তো সব নয়, প্রমাণ এবং উদ্দেশ্য এই দুই থাকা চাই। আচ্ছা মিস্টার রায়, বলুন। এমনও তো হতে পারে বৃন্দাবনবাবু মৃতদার ছিলেন এবং বয়সও তার এমনও কিছু বেশি নয়। বলুন বলুন, প্রত্যেকেরই চিন্তার একটা মূল্য আছে জানবেন। আপনি কোন পথ দিয়ে চিন্তা করছেন ব্যাপারটা শোনাই যাক না, আপনি বলুন। বলছিলাম শকুন্তলা দেবীর কথা। খুব স্বাভাবিক সুশান্তবাবু, এই হত্যার ব্যাপারে শকুন্তলা দেবীর উপস্থিতি সরকার ভিলায় বিশেষ একটি সূত্র বা বলতে পারেন পয়েন্ট। কিন্তু আপনি ঠিক কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন তো। বলছিলাম শকুন্তলা দেবী ও বৃন্দাবনবাবুর ওই ব্যাপারে একটা যোগসাজশ তো পরস্পরের মধ্যে থাকতেই পারে। আশ্চর্য নয়। তাহলে আপনার ধারণা? ধারণা আমার কিছুই নয় মিস্টার রায়, সব দেখে শুনে যা মনে হচ্ছে আমি সেটাই বললাম। তাহলে তো আপনারও সাবধান হওয়া উচিত ছিল সুশান্তবাবু। আমার সাবধান হওয়া উচিত? নিশ্চয়ই। শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বৃন্দাবনবাবু যদি আপনার সঙ্গেই ধরুন ডুয়েল লড়বার জন্য আবার আস্তিন গুটি এগিয়ে আসেন। যা কি যে বলেন। সাধে কি আর বলি, অপর পক্ষ যে আপনার প্রতি মুগ্ধ বলে মনে হলো সামান্য সাক্ষাতেই। হ্যাঁ, না না, আপনার ওটা ভুল মিস্টার রায়। ভুল তা হবে, কিন্তু একটা কথা কি জানেন, এক ধরনের নারী আছে যাদের নিজেদের আকর্ষণ দিয়ে পুরুষকে টেনে এনে তাদের নিয়ে খেলাটাই একটা নেশা। না, আমি কিন্তু ওর সম্পর্কে আপনার সঙ্গে একমত হতে পারলাম না মিস্টার রায়। পারবেন না জানি, কারণ আপনি যে সেই অপরপক্ষ। সত্যি বলুন তো মিস্টার রায়, শকুন্তলা দেবীকে আপনি এক্ষুনি যা বললেন তাকে কি ঠিক তাই মনে হয়? সে কথা থাক, আপনি আমার আরেকটা প্রশ্নের আগে জবাব দিন। কি? আপনার পরামর্শেই হোক বা যাই হোক, মধুসূদনবাবু ও বৃন্দাবনবাবু যে তাদের কাকার হত্যার ব্যাপারে আমাকে নিযুক্ত করেছেন, এতে কি ওদের উভয়েরই পূর্ণ সমর্থন আছে বলে আপনার মনে হয়? নিশ্চয়ই। সেটা কিসে বুঝলেন? এটা তো আপনি স্বীকার করেন। নিজের আত্মীয়ের এভাবে রহস্যজনক মৃত্যু সম্পর্কে সত্যটা জানতে মানুষ মাত্রেরই ইচ্ছে হয়। তা হয়তো হয়, কিন্তু সেটা কি সর্বক্ষেত্রেই হয়? তবে কি আপনার ধারণা? আপাতত আর কিছুই ধারণা নয় সুশান্তবাবু, তবে আমার মনে হয়। কি মনে হয়? থাক, সে কথা থাক। এখন বলুন শুনি, ওই কেতু সম্পর্কে আপনার কি ধারণা? কেতু? হ্যাঁ, লোকটি মধুসূদনবাবুর মতো অজ্ঞাত কুলশীল এবং যে শারদাচরণের মৃত্যুর মাত্র কয়েকদিন আগে সরকার ভিলায় রহস্যজনকভাবে আবির্ভূত হয়ে আবার মৃত্যুর পরদিন সকাল থেকে রহস্যজনকভাবে নিরুদ্দেশ। কি বলতে চান আপনি মিস্টার রায়? বলছি, সে কি শারদাচরণকে মৃত জেনেই গা ঢাকা দিয়েছে, না ব্যাপারটা না জেনেই নিরুদ্দিষ্ট হয়েছে? তা কি করে হবে? মৃত্যুর ব্যাপারটা তো পরদিন সকালে শকুন্তলাই প্রথমে জানতে পেরেছেন। এমনও তো হতে পারে তারও আগে জেনেছিল কেতু। তা কি করে বলি বলুন তো? তা বটে, তবে এটা ঠিকই জানবেন, সরকার ভিলার হত্যা রহস্যের ব্যাপারে শ্রীমান কেতু দ্বিতীয় এবং প্রয়োজনীয় সূত্র, অর্থাৎ প্রথম সূত্র শ্রীমতী শকুন্তলা দেবী, দ্বিতীয় সূত্র শ্রীমান কেতু। আর 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 ওই শকুন্তলা ও কেতু, ওই দুজনের সরকার ভিলায় আবির্ভাবের মূলেই রয়েছে শারদাচরণের মৃত্যু বীজটি নিহিত। না না, তা কেমন করে হবে? শকুন্তলার মতো একটি মেয়ে হাইলি কালচার্ড কেতুর মতো একটা চাকরের সঙ্গে? কেন? ড্রাইভার বা ভৃত্যের সঙ্গে মনিব কন্যা গৃহত্যাগিনী হয়েছে এমন নজিরের তো অভাব নেই। আজকালকার ব্যাপার, কে কখন কানা হয়ে যায় কিছু কি বলা যায় সুশান্তবাবু? না কিরিটি বাবু, ইউ আর গোয়িং টু ফার। সুশান্তবাবু, পৃথিবীটা বড় বিচিত্র।
আপনার অভিজ্ঞতা কতটুকু, কিন্তু আমি এই অল্প বয়সেই দেখেছি অনেক। তাই বলে একটা খোঁড়া কুৎসিত চাকর? চাকরই বটে। যাক, সে কথা থাক। তবে একটা ব্যাপার, আপনার চোখ স্বচ্ছ থাকলে আপনিও দেখতে পেতেন কিছু। কি? আজ সকালে শকুন্তলা দেবীর ঘরে, হ্যাঁ, শকুন্তলা দেবীর ঘরে কি? সদ্য প্রস্ফুটিত গোলাপের গুচ্ছ ও ধূপের প্রজ্বলন্ত কাঠি। মানে সবটাই অভিনয়। কিন্তু কথা হচ্ছে, কার সঙ্গে অভিনয় এবং কেনই বা এই অভিনয়টা করলেন শ্রীমতী? মিস্টার রায়, তাই বলছিলাম সুশান্তবাবু, আপনার বয়সটা বড় রিস্কি। ওকে আর ঝোপ গন্ধে মাতাল হয়ে হুট করে হাত বাড়াবেন না। জানেন তো, কেয়ার ঝোপের আশেপাশেই আত্মগোপন করে থাকে কাল নাগ। বিস্মিত দৃষ্টি তুলে সুশান্ত আবার অন্ধকারেই পথ চলতে চলতে কিরিটির মুখের দিকে তাকায়, কিন্তু অন্ধকারে কিরিটির মুখটা ভালো করে তার নজরে পড়ে না। সুশান্তর মনে হয় কিরিটি যেন রীতিমতো হেঁয়ালি করে কথা বলছে। তাই এক সময় সে প্রশ্ন করে, আপনি যেন বড্ড হেঁয়ালি করে কথা বলছেন মিস্টার রায়। হেয়ালি নয় সুশান্তবাবু, সত্যি কথাগুলোই বলছি। এবং আজকের এই হত্যা রহস্যের আসল সত্যটা যেদিন আপনার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠবে, দেখবেন মিলিয়ে আজ যা বলছি মিথ্যা বা অতিশয়োক্তি নয় এর কিছুই। কিন্তু বাড়ির কাছে এসে পড়েছি, চলুন। চায়ের পিপাসায় গলাটা শুকিয়ে কাঠ হয়ে উঠেছে। এক কাপ চায়ের প্রয়োজন বর্তমানে সবচাইতে বেশি। রাত্রে খাবার টেবিলে বসেও আবার সরকার ভিলার মৃত্যু রহস্যের আলোচনাতেই ফিরে যায় ওরা। কিরিটি এক সময় কথায় কথায় বলে, সারদাবাবুর উইলটার একটা বিশেষ গুরুত্ব আছে জানবেন। আর এই রহস্যজনক হত্যার ব্যাপারে আমার যতদূর ধারণা, উইল তো বোধহয় কাল পরশুর মধ্যেই পড়া হবে। আর উইলের মর্ম কথাটা একান্তভাবেই জানা দরকার। উইল খোলা হলেই তা জানতে পারবেন। তা জানতে পারবো, তবে সে সময় আমি উপস্থিত থাকতে চাই। হ্যাঁ, সে আর এমন কি কঠিন ব্যাপার। মধুসূদন বাবুকে আপনি বললেই হয়তো রাজি হবেন তিনি। কাল সকালেই সরকার ভিলায় একবার গিয়ে অনুরোধটা তাকে জানাবো ভাবছি। বেশ তো। পরের দিন সকালেই কিরিটি সরকার ভিলায় গেল। বাইরের ঘরে মধুসূদনের সঙ্গে দেখা হয়ে গেল তার। মধুসূদন ও শকুন্তলা বসে প্রভাতী চা পান করছিলেন। আরে এই যে মিস্টার রায়, আসুন আসুন আসুন। বাহ, তা একেবারে সকাল সকাল যে। কোনো মীমাংসায় পৌঁছতে পারলেন নাকি? না, ব্যাপারটা বড় জটিল বলে মনে হচ্ছে। তাহলে এখনো কিছু বুঝতে পারেননি? না, কিন্তু একটা রিকোয়েস্ট ছিল। বলুন। আপনার কাকার উইল কবে পড়া হচ্ছে? বোধহয় তো কালই, কিন্তু কেন বলুন তো? আমি যদি সে সময় উপস্থিত থাকি, আপত্তি হবে আপনার? ওহো, বিলক্ষণ বিলক্ষণ, আপত্তি কিসের, নিশ্চয়ই থাকবেন। অনেক ধন্যবাদ। তাহলে সেই কথাই রইল, আপনি আমাকে একটা খবর পাঠাবেন, কেমন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কিন্তু এক কাপ চা খাবেন না? না, এখন একবার থানায় বিমলবাবুর ওখানে যাব ভাবছি। কাল তার ওখানে গিয়ে দেখি উনি থানায় নেই। ও আচ্ছা, তা বেশ। বলতে বলতে তির্যক দৃষ্টিতে মধুসূদনের মুখোমুখি বসা শকুন্তলার দিকে একবার তাকালো কিরিটি। কিরিটি অতঃপর সরকার ভিলা থেকে বের হয়ে এলো। বৃন্দাবন সরকার ইচ্ছে করে ভাগ্নে বিজন সরকারকে ভিলায় আমন্ত্রণ করে আনেননি জরুরি চিঠি দিয়ে। মৃত সারদাচরণের নির্দেশ মতোই বিজনকে আসার জন্য তাকে চিঠি দিতে হয়েছিল। এবং শুধু বিজনকেই নয়, আরও দুজন ভদ্রলোকও পরের দিন বৃন্দাবন সরকারের সঙ্গে কলকাতা হতে এলেন ওই উইলের নির্দেশ মতোই। একজন সারদাচরণের বিশেষ পরিচিত বাল্যবন্ধু ডাক্তার বাসুদেব অধিকারী, অন্যজন সারদাচরণের আত্মীয় অর্থাৎ সারদাচরণের ভগ্নিপতি রতিকান্ত মল্লিক। ডাক্তার অধিকারী ও রতিকান্ত মল্লিক দুজনেরই বয়স হয়েছে প্রৌঢ়। সলিসিটর শচীবিলাস বসুও ওদের সঙ্গে এলেন। 40-এর ঊর্ধ্বে বয়স হয়েছে শচীবিলাসের। পরের দিন শুক্রবার সকালে এসে বিকেল 5টা নাগাদ সরকার ভিলার লাইব্রেরি ঘরে জমায়েত হলেন মধুসূদন সরকার, বৃন্দাবন সরকার, বিজন, ডাক্তার বাসুদেব অধিকারী
রতিকান্ত মল্লিক ও কিরিটি রায়। মাঝখানে বসলেন সলিসিটর শচীবিলাস এবং তাকে ঘিরে বসলেন অন্যান্য সকলে। সকলের উপস্থিতিতেই শচীবিলাস তাঁর ফোলিও থেকে একটি সিল করা পুরু লেফাফা বের করলেন ও সিল ভেঙে শারদাচরণের শেষ উইলটি বের করলেন। উইলের সারমর্ম শুনে কিরিটি রীতিমতো অবাক হয়ে যায়। বিরাট সম্পত্তির মালিক ছিলেন শারদাচরণ সরকার। স্থাবর অস্থাবর ব্যবসা ও নানা ধরনের সম্পত্তি মিলিয়ে প্রায় 50 লক্ষ টাকার সম্পত্তি, এবং সেই সম্পত্তির ভাগ বাটোয়ারার যে নির্দেশ তিনি দিয়ে গিয়েছেন তা হচ্ছে এইরূপ: কলকাতা, বোম্বাই ও দিল্লির জুয়েলারি ব্যবসার 2/3 অংশ দিয়ে গিয়েছেন তিনি বৃন্দাবন সরকারকে, এবং বাকি 1/3 অংশ নিরুদ্দিষ্ট মধুসূদন সরকারকে। কলকাতার বাড়িটা দিয়েছেন বিজনকে, সরকার ভিলা দিয়েছেন শকুন্তলা দেবীকে জীবন সত্ত্বে। ব্যাংকের নগদ 1 লক্ষ টাকা সমান ভাগে অর্ধেক দিয়েছেন বাসুদেব অধিকারী ও রতিকান্ত মল্লিকের হাতে একটি দাতব্য হাসপাতাল তৈরির জন্য, তার মৃত জ্যেষ্ঠ রণদাচরণের স্মৃতি রক্ষার্থে, এবং বাকি অর্ধেক সমান ভাগে বৃন্দাবনের কন্যাকে এবং বিজনকে। মধুসূদন যদি জীবিত না থাকে তার অংশ সব পাবে বৃন্দাবন। উইল পড়া শেষ করে শচীবিলাস উইলটা ভাঁজ করছেন। ভৃত্য ট্রেতে করে গরম চা নিয়ে এলো ঘরে। ট্রেটি ছোট এবং তাতে মাত্র 4টি কাপই সাজানো। মধুসূদন ভৃত্যের দিকে তাকিয়ে বললেন, এ কি রে, 4 কাপ আনলি কেন? ট্রেটা ছোটু তো, তাই আনতে পারি নাই। এক্ষুনি আনছি। তা কেন বাপু, 2টো ট্রেতে সাজিয়ে দুজনে নিয়ে আসতে পারোনি? ওফ, যত বেটা উজবুক এসে এই বাড়িতেই জুটেছে। বলে মধুসূদন নিজেই সোফা থেকে উঠে ঘর থেকে বের হয়ে যাচ্ছিলেন, কিন্তু বৃন্দাবন বাধা দিলেন। আরে দাদা, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? ও এক্ষুনি নিয়ে আসবে, তুমি বসো। ভৃত্য তখনও বকুনি খেয়ে ট্রেটা হাতে করেই দাঁড়িয়ে আছে। ওই দেখো, আবার হাঁ করে দাঁড়িয়ে আছে দেখো। উফ, কোণের ওই টেবিলের ট্রেটা নামিয়ে কাপগুলো হাতে হাতে দে না। ভৃত্য এধারে ঘরের কোণে যে বড় টেবিলটা ছিল সেটার উপর নিয়ে গিয়ে ট্রেটা নামিয়ে রাখল। মধুসূদন তখন সেই টেবিলটার কাছে এগিয়ে যান। যা যা, এবার গিয়ে বাকি কাপগুলো নিয়ে আয়। ভৃত্য বাইরে চলে গেল এবং একটু পরে বাকি 3 কাপ চা নিয়ে এসে টেবিলের ওপর নামিয়ে রাখল। সকলের হাতে অতঃপর মধুসূদনের নির্দেশে 1 কাপ করে চা এগিয়ে দিল ভৃত্য। তোমরা শুরু করো, আমি আসছি এক্ষুনি, বলে মধুসূদন ঘর থেকে বের হয়ে গেলেন পুনরায়। সকলেই হাতে চায়ের কাপ নিয়ে চুমুক দিতে উদ্যত, এবং সর্বাগ্রে বোধহয় বিজনই চায়ের কাপে চুমুক দিল। কিন্তু দ্বিতীয় চুমুক দেওয়ার আগেই বিজনের কম্পিত হাত থেকে কাপটা নিচে মেঝেতে কার্পেটের ওপর সশব্দে পড়ে গেল, এবং সঙ্গে সঙ্গে অস্ফুট একটা কাতরোক্তি করে বিজন যে সোফার ওপর বসেছিল সেই সোফার ওপরেই এড়িয়ে পড়ল। সকলেই ততক্ষণে যে যার আসন ছেড়ে বিজনের দিকে এগিয়ে এসেছে। নিদারুণ যন্ত্রণায় বিজনের সমস্ত মুখের পেশিগুলো তখন কুঞ্চিত ও প্রসারিত হচ্ছে। 2টি চোখ বিস্ফারিত, কি যেন বলবার চেষ্টা করছে সে, কিন্তু পারছে না। কথা তার জড়িয়ে যাচ্ছে। সকলের উৎকণ্ঠিত চোখের দৃষ্টির সামনেই সহসা বিজনের মাথাটা একপাশে কাত হয়ে পড়ল পরক্ষণে। অভাবিত আকস্মিক পরিস্থিতি। সকলেই শুধু নিষ্পন্দ বাক্যহারা নয়, বিমূঢ়। কিরিটি সর্বাগ্রে বিজনের স্থির নিষ্পন্দ দেহটা বারেকের জন্য স্পর্শ করে ডাক্তার অধিকারীর দিকে তাকিয়ে বলল, দেখুন তো ডক্টর অধিকারী। বিমূঢ় ডাক্তার অধিকারী কেমন যেন স্লথ পায়ে গিয়ে গেলেন কিরিটির নির্দেশে, এবং নিষ্পন্দ বিজনের পালসটা একবার দেখেই তার হাতটা ছেড়ে দিয়ে বিষণ্ণ কাতর দৃষ্টিতে কিরিটির দিকে তাকিয়ে নিঃশব্দে মাথা নাড়ালেন কেবল। ঠিক সেই মুহূর্তে মধুসূদন ঘরের মধ্যে প্রবেশ করে বিজনকে ঘিরে সকলকে দাঁড়িয়ে থাকতে দেখে উৎকণ্ঠিতভাবে প্রশ্ন করলেন, এ কি 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 হয়েছে? ব্যাপারটা কি? বিজন ইজ ডেড, মধুসূদন।
সে কি? হ্যাঁ, হি ইজ নো মোর। অ্যাকচুয়ালি ইনস্ট্যান্টেনিয়াস ডেথ হয়েছে বিজনের। কিরিটিও যেন ডাক্তার বাসুদেব অধিকারীর কথায় স্তব্ধ বিমূঢ় হয়ে গিয়েছিল ক্ষণেকের জন্য, কিন্তু পরক্ষণেই সে আবার নিজেকে সামলে নিয়ে নিচু হয়ে মেঝের কার্পেট থেকে কাপটা তুলে নিতে গিয়ে দেখল কিছুক্ষণ আগেই তাদের সকলের দৃষ্টির সামনে মেঝেতে বিজনের হাত থেকে পড়ে গিয়েছিল যে কাপটা, ইতিমধ্যে সেটা বিজনের সোফার তলায় চলে গিয়েছে কোনো এক সময়। কারো পায়ের ধাক্কায় বোধহয় কাপটা সোফার নিচে চলে গিয়েছিল। কিরিটি সোফার নিচে হাত ঢুকিয়ে কাপটা তুলে নিল। কাঁচের কাপের গায়ে তখনও চা লেগে রয়েছে। ডাক্তার অধিকারীর উচ্চারিত কথাটা যেন ঘরের মধ্যে উপস্থিত সকলকেই একেবারে বোবা করে দিয়েছিল। মৃদু কণ্ঠে কিরিটি যেন কতকটা আত্মগতভাবেই বললে, এমন আকস্মিক মৃত্যু। সচিবিলাস বললেন, হঠাৎ এভাবে হার্ট ফেল করলেন, কোনো অসুখ বিসুখ ছিল নাকি ভদ্রলোকের, মিস্টার সরকার? কই, সেরকম কিছু রোগ তো ওর ছিল বলে কোনোদিন শুনিনি। আকস্মিক হার্টফেল বলেই কি আপনার মনে হয় ডক্টর অধিকারী? ইয়েস ইয়েস। বলছিলাম পয়জনিং নয় তো? পয়জনিং? হ্যাঁ, নিকোটিন পয়জনিং নয়? নিকোটিন পয়জনিং? একটা অভিশপ্ত চাপা কান্নার মতোই যেন মৃদুচ্চারিত বৃন্দাবন বাবুর কথাটা ঘরের মধ্যে উপস্থিত সকলকে একটা বৈদ্যুতিক শক দেয় অকস্মাৎ। একান্ত দুঃখের সঙ্গেই বলতে বাধ্য হচ্ছি আমি, এটাও বোধহয় হত্যা। হত্যা? এ কি বলছেন কি মিস্টার রায়? মনে তো তাই হচ্ছে, তবে ময়না তদন্ত না হওয়া পর্যন্ত অবশ্যই ডেফিনিট কিছু বলা যায় না। তবু মধুসূদন বাবু, আপনি এখনই একবার থানার বিমলবাবুকে খবর দিন। আরও ঘণ্টাখানেক পরে সংবাদ পেয়ে বিমল ছুটে এসেছেন। বিমল সব শুনে বলল, তাহলে আপনার ধারণা মিস্টার রায়, ইটস আ সিমিলার কেস? আমার তো তাই বলেই মনে হচ্ছে। আপনি কাপটা একবার অ্যানালিসিস করতে পাঠাতে পারেন? তবে আমার মনে হয় কি এবারও হয়তো আগের মতোই অ্যানালিসিস করেও কিছুই পাবেন না ওতে। আচ্ছা মধুসূদন বাবু, চাটা তৈরি করেছিল কে? তা তো জানি না, তবে চাকরদের মধ্যেই কেউ হবে। যে ভৃত্যটি এ ঘরে চা ট্রেতে করে নিয়ে এসেছিল তার নাম গোকুল না বৃন্দাবনবাবু? আগে হ্যাঁ। তাকে একবার ডাকুন তো। গোকুলকে তক্ষুনি ডাকানো হলো ওই ঘরে। ভৃত্যদের মহলেও দুঃসংবাদটা ততক্ষণে পৌঁছে গিয়েছে। বেচারি কাঁপতে কাঁপতে ঘরে এসে ঢুকল। গোকুল, চা কে তৈরি করেছিল আজ? আগে দিদিমণি করিছেন, আর আমি সব জোগাড় করে দিয়েছি। দিদিমণি অর্থাৎ শকুন্তলা দেবী? আর সেখানে কেউ ছিল? আগে না। চা করতে করতে তুমি বা দিদিমণি একবার ঘর থেকে বাইরে গিয়েছিলে? আগে আমি একবার গিয়েছিলাম, দিদিমণিও আবার দুই গিয়েছিলেন বোধহয়। আচ্ছা একটু মনে করে দেখো তো, সে সময় ঘরে কেউ ঢুকেছিল? তা তো জানি না। আচ্ছা বেশ, তুমি যেতে পারো। গোকুল কাঁপতে কাঁপতেই চলে গেল আবার। তাহলে মিস্টার রায়? মধুসূদন সরকারের প্রশ্নে তার দিকে তাকিয়ে কিরিটি বলল, এমনও তো হতে পারে মধুসূদন বাবু, এ ঘরে ট্রেতে করে চা আসবার পর কেউ কিছু কাপে মিশিয়ে দিয়েছে সবার অলক্ষ্যে। বিশেষ করে আমরা তো সবাই তখন কথাবার্তায় অন্যমনস্ক ছিলাম। হ্যাঁ, কিন্তু তাই যদি হয়ে থাকে তো এতগুলো কাপের মধ্যে মাত্র একটা চাই বিষ মেশানো হয়েছিল, এবং সেক্ষেত্রেও কেবলমাত্র ইচ্ছা করেও যদি কেউ কাউকে হত্যা করার জন্য আপনারই কথা মতো কাপে বিষ মিশিয়ে থাকে, তাহলে যাকে হত্যা করার জন্য ঠিক বিষ মেশানো হয়েছিল সেই বিশেষ জন সেই কাপটা না নিয়ে যদি এই ঘরের মধ্যে অন্য কেউ সেই কাপটা নিত, তবে কি? নিঃসন্দেহে সেই ওই কাপটার চা পান করত এবং তারই মৃত্যু হতো বৃন্দাবনবাবু। সেদিক দিয়ে হয়তো হত্যাকারী একটা চান্সই নিয়েছিল। চান্স নিয়েছিল? কিন্তু কেবল বিজনবাবুর কথাই ভাবছেন কেন? হত্যাকারী হয়তো আপনি, মধুবাবু বা বিজনবাবু, এই তিনজনের উপরই অ্যাটেম্প্ট নিয়েছিল আজ। সে কি? আমার অনুমান যদি মিথ্যে না হয় তো তাই বৃন্দাবনবাবু। কিন্তু শকুন্তলা দেবীকে একবার ডাকলে হতো না মিস্টার রায়? ডাকিয়েও কোনো কিনারা করতে পারবেন বলে তো আমার মনে হয় না। তাহলে আপাতত ওই মৃতদেহটা এখান থেকে সরিয়ে নিয়ে ময়নাতদন্তে পাঠাবার ব্যবস্থা করুন। আর যতক্ষণ না এই হত্যা রহস্যের তদন্ত শেষ হয়, কেউ যেন এ বাড়ি থেকে না যান সেই নির্দেশই আপনি সকলকে দিন। কিরিটির কথায় সকলেই চমকে তার মুখের দিকে তাকালো।
কিন্তু যাকে কথাটা বলা হলো সেই বিমলবাবু কারো দিকে না তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তাহলে আমার পারমিশন ছাড়া কেউ এ বাড়ি ছেড়ে যাবেন না, এই কথাই রইল। কেউ কোনো সাড়া দিল না, সবাই নির্বাক নিষ্পন্দ যেন। কিরিটি যে তখনকার মতো সরকার ভিলা থেকে সকলের যাওয়াই বন্ধ করলো তাই নয়, নিজেও সে রাত্রের মতো সরকার ভিলা থেকে যাবে না বলেই সুশান্তকে একটা সংবাদ তক্ষুনি বিমলের এক সেপাইয়ের সাহায্যে পাঠিয়ে দিতে বলল। এবং শুধু সে রাত্রেই নয়, পর পর আরও 4টি দিন ও রাত সরকার ভিলার চৌহদ্দির মধ্যে ওই লোকগুলোকে খাঁচায় আবদ্ধ জানোয়ারের মতোই যেন বন্দী হয়ে থাকতে হয়েছিল। ওই দল থেকে একমাত্র ছুটি পেয়েছিলেন পরের দিন সারদাচরণের সলিসিটর শচীবিলাসবাবু। আর কেউ বাইরে পা বাড়াবার হুকুম পাননি দারোগা বিমল সেনের কাছ থেকে কিরিটিরই নির্দেশে। সত্যি সে এক বিচিত্র পরিস্থিতি। বিশেষ করে কথার ছলে যখন সেই রাত্রেই সকলের সামনে দাঁড়িয়ে কিরিটি বলেছিল সারদাচরণ, দশরথ ও বিজনবাবুর হত্যাকারী একজনই এবং সেই হত্যাকারী তখনও তাদের মধ্যে ওই সরকার ভিলাতেই উপস্থিত আছে, তখন কিরিটির কথায় সে রাত্রে উপস্থিত সকলেই মুহূর্তের জন্য পরস্পরের প্রতি অপাঙ্গে দৃষ্টিপাত করে অজানিত এক দুর্বোধ্য আশঙ্কায় মনে মনে শিউরে উঠেছিল। একটা সত্য কথা উচ্চারণের মধ্যে যে এমন একটা ভয় আতঙ্ক থাকতে পারে সেটা যেন সকলেই সেদিন মর্মে মর্মে অনুভব করেছিল। অথচ কেউ সেদিন এতটুকু প্রতিবাদও জানাতে পারেনি। একটা দুর্বোধ্য আতঙ্কে কেমন যেন সব বোবা হয়ে গিয়েছিল। থানা অফিসার বিমল সেন তো তার চরম নির্দেশটা শুনিয়ে দিয়ে সরকার ভিলার চারিদিকে সর্বদা সতর্ক প্রহরার ব্যবস্থা করে সে রাত্রের মতো বিদায় হলো। কিন্তু যারা সেই খাঁচার মধ্যে বন্দী রইল তাদের তো একটা থাকবার ও খাবার ব্যবস্থা করা প্রয়োজন। সরকার ভিলাতে অবশ্য থাকবার জায়গার অভাব ছিল না। কিরিটির নির্দেশে তক্ষুনি মধুসূদন সরকার সকলের ব্যবস্থা করবার জন্য চলে গেলেন এবং ঘণ্টাখানেক বাদেই মৃতদেহ ওই লাইব্রেরি ঘর থেকে সরিয়ে বাড়ির বাইরে উদ্যানের মধ্যে যে মালিদের ঘরটা ছিল সেই ঘরে রেখে আসা হলো রাত্রের মতো। সকলে এসে নিচের পার্লারে জমায়েত হলেন। আবার প্রৌঢ় ডাক্তার অধিকারী একসময় কিরিটিকে বললেন, আহা, এ কি বিশ্রী ঝঞ্ঝাটে পড়া গেল বলুন তো মিস্টার রায়। আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি ডক্টর অধিকারী, কিন্তু বিশ্বাস করুন আপনি ছাড়া দ্বিতীয় কোনো পথ সত্যিই ছিল না। কিন্তু সত্যি কি আপনি মনে করেন মিস্টার রায়, মানে যারা এখানে বাড়িতে উপস্থিত তাদের মধ্যে সামবাডি? আমার তো তাই ধারণা ডক্টর অধিকারী। এর আগে এই বাড়িতেই 2টি নৃশংস হত্যার ব্যাপারে আপনি তো শুনেছেন। হ্যাঁ, শুনেছি। একটু ভেবে দেখলেই বুঝতে পারবেন পরপর এই 3টে মৃত্যুই আকস্মিক ও রহস্যজনক হলেও একই সূত্রে গাঁথা। কিন্তু আমি বুঝতে পারছি আপনি কি বলতে চান। প্রথম 2টো হত্যার সময় অকুস্থানে তৃতীয় কোনো ব্যক্তি ছিল কিনা আপাতত সেটা যদিও আমরা জানি না বা জানতে পারিনি, কিন্তু ভেবে দেখুন তৃতীয় মৃত্যুর সময় আমরা এতগুলো লোক সজ্ঞানে অকুস্থানে উপস্থিত ছিলাম। তাই তো ব্যাপারটা তো এখন আমার কিছুই বোধগম্য হচ্ছে না। তা না হলেও এটা তো আপনি স্বীকার করবেন প্রথম ও দ্বিতীয় 2টো হত্যাই হয়েছে তীব্র নিকোটিন বিষ প্রয়োগে। আচ্ছা, তাহলে দশরথের মৃত্যুর কারণও আপনার ধারণা মিস্টার রায় ওই একই? না না না, ধারণা নয়, তাই। কারণ আজ একটু আগে বিমলবাবু আমাকে সে কথা বলে গেলেন। তাহলেই ভেবে দেখুন বিষ প্রয়োগের কোনো প্রমাণ, অর্থাৎ কে কার দ্বারা কী উপায়ে তাদের বিষ প্রয়োগ করা হয়েছিল সেটার কোনো প্রমাণ এখনো পর্যন্ত না পাওয়া গেলেও ময়না তদন্তে তাদের দেহে বিষ পাওয়া গিয়েছে, যার দ্বারা তাদের যে বিষের ক্রিয়াতেই মৃত্যু ঘটেছে সে সম্পর্কে আমরা নিশ্চিত। তারপর দেখুন 3টে মৃত্যু একই বাড়ির বিভিন্ন ঘরে হয়েছে এবং একই বাড়ির লোক তারা। কিন্তু এটাই তো আমি বুঝতে পারছি না মিস্টার রায়। আসলে আপনার কথা যদি সত্যি বলে ধরে নেওয়া যায় তাহলে এই ধরনের ডায়াবলিক্যাল মার্ডারের কি উদ্দেশ্য, এমনকি কার থাকতে পারে? সেটা তো পরের কথা। কিন্তু একটা কথা কি জানেন ডক্টর অধিকারী, এসব ব্যাপারে বরাবরই আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার দ্বারা দেখেছি সরলভাবে বিচার করে দেখতে গেলে প্রত্যেকটি এই ধরনের হত্যার ব্যাপারেই মোটিভ, অপরচুনিটি এবং সম্ভাবনা, এই 3টে জিনিসই থাকবে।
অবশ্যই এর মধ্যে মোটিভই হচ্ছে সর্বপ্রধান মুখ্য, অন্য দুটি গৌণ। সেদিক দিয়ে দেখতে গেলে প্রথম ও তৃতীয় হত্যার মোটিভ আমাদের চোখের সামনে থাকলেও দ্বিতীয় হত্যার মোটিভটি অবশ্যই তত স্পষ্ট নয়। ও, তাহলে কি মোটিভ? কেন? সেই চিরাচরিত মোটিভ, অর্থ। অর্থ? হ্যাঁ, অর্থম অনর্থম। শারদাচরণ সরকারের সুবিপুল সম্পত্তি, যার হদিশ আজই আমরা শচীবিলাস বাবুর কাছ থেকেই কিছুক্ষণ আগেই পেয়েছি। ও আচ্ছা, তাই যদি হয় তাহলে দশরথ কেন নিহত হলো? দশরথ বেচারি প্রথম হত্যার ব্যাপারে এমনভাবে জড়িত হয়ে পড়েছিল যে কারণে হত্যাকারীর চোখে তার মৃত্যুটা একান্ত প্রয়োজনীয় হয়ে উঠেছিল। মধুসূদনবাবু অবশ্য সে রাত্রে সকলের আহারের ভালো ব্যবস্থাই করেছিলেন, কিন্তু আহারের এতটুকু রুচিও কারো বুঝি ছিল না। তাই সকলেই গিয়ে নিয়ম রক্ষার জন্য খাবার টেবিলে বসলেন মাত্র, এবং একসময় সকলে আবার টেবিল ছেড়ে উঠে যে যার নির্দিষ্ট ঘরে গিয়ে যেন স্লথ পায়ে প্রবেশ করে হাঁফ ছেড়ে বাঁচলেন। সে রাত্রে ঘুম যে কারো চোখে আসবে না বা আসতে পারে না সেটা অবশ্য সকলেই জানতেন, তবু কেউ যেন আর বসে থাকতে পারছিলেন না। যে যার নির্দিষ্ট শয়নঘরে প্রবেশ করে যেন সন্ধ্যা থেকেই সেই এক টানা দুর্বিসহ মানসিক যন্ত্রণার হাত থেকে মুক্তি পেয়ে সে রাতের মতো নিশ্চিন্ত হলেন কতকটা। মধুসূদন সরকারের পাশের ঘরেই কিরিটির শোয়ার ব্যবস্থা হয়েছিল সে রাত্রে। রাত্রি গভীর। সরকার বিলার ঘরে ঘরে একে একে আলো নিভে গিয়েছে। কিরিটি তার ঘরের খোলা জানলার সামনে দাঁড়িয়ে নিঃশব্দে বাইরের অন্ধকারের দিকে দৃষ্টি মেলে ধূমপান করছিল। ঘর অন্ধকার। সরকার বিলার মৃত্যু রহস্যের সমাধান করে ওখান থেকে চলে আসবার আগে সুশান্ত প্রশ্ন করেছিল কিরিটিকে, আচ্ছা মিস্টার রায়, ওইভাবে সেদিন সকলকে সরকার ভিলায় আটকে রেখেছিলেন কেন? তা না করলে হয়তো হত্যাকারীকে অত সহজে আমি ধরতে পারতাম না সুশান্তবাবু। তাহলে বলুন, হত্যাকারীকে আপনি মনে মনে চিনতে পেরেছিলেন সেই দিন? তা পেরেছিলাম বই কি। কিন্তু যাক সে কথা, সেই রাত্রির কথাতেই ফিরে আসা যাক। অন্ধকার ঘর। এমন সময় ক্যাচ করে মৃদু শব্দ হতেই চকিতে কিরিটি ঘুরে দাঁড়ালো। কিরিটির ঘরের দরজা ভেজানোই ছিল। নিঃশব্দে সেই দরজার ভেজানো কপাট দুটো যেন ধীরে ধীরে একটু একটু খুলে যাচ্ছে। রুদ্ধ নিঃশ্বাসে কিরিটি সেই দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। একটু একটু করে খুলছে দরজাটা। তারপরই দীর্ঘ একটা ছায়া মূর্তি ঘরের মধ্যে এসে প্রবেশ করলো অন্ধকারে। কে? মিস্টার রায়, জেগে আছেন? ও আসুন। কিন্তু কি ব্যাপার বৃন্দাবন বাবু, এত রাত্রে ঘুমননি? না মিস্টার রায়, ঘুম আসছে না। দাঁড়িয়ে কেন? বসুন ওই চেয়ারটায়। বৃন্দাবন সরকার কিন্তু বসলেন না, দাঁড়িয়ে রইলেন। মিস্টার রায়, বলুন। আপনি আজ সন্ধ্যার সময় যা বললেন, আপনি সত্যিই কি সেটা বিশ্বাস করেন? কি? এই বাড়িরই একজন? আমার তাই ধারণা বৃন্দাবন বাবু। কিন্তু কিন্তু বিশ্বাস করুন মিস্টার রায়, আমি... একটা কথার জবাব দেবেন? হ্যাঁ, কি বলুন। শকুন্তলা দেবী সম্পর্কে আপনার সত্যি ঠিক কি ধারণা? না না, শি ইজ বিয়ন্ড অল ডাউটস। কিন্তু একটা কথা কি আপনি জানেন বৃন্দাবন বাবু? বৃদ্ধ বয়সে আপনার কাকার ওই শকুন্তলার প্রতি তীব্র একটা আকর্ষণ জন্মেছিল। আমি তা জানতে পেরেছিলাম মিস্টার রায়। জানতে পেরেছিলেন? হ্যাঁ। তাহলে কি আপনারও শকুন্তলার প্রতি মনে মনে... না না, আপনি বিশ্বাস করুন মিস্টার রায়। সেই বিশ্বাসের জোরেই তো বলছি। এবার আর কোনো প্রতিবাদই জানাতে পারেন না বৃন্দাবন সরকার। চুপ করে দাঁড়িয়ে থাকেন। যাক, রাত অনেক হলো, যান এবার একটু ঘুমানোর চেষ্টা করুন। চোরের মতোই যেন মাথা নিচু করে ঘর থেকে অতঃপর বৃন্দাবন সরকার বের হয়ে গেলেন। অন্ধকারে নিঃশব্দে একবার হাসল কিরিটি।
তারপর আধ ঘন্টাও অতিবাহিত হয়নি, কিরিটির ঘরের ভেজানো দরজার কভার দুটো পুনরায় নিঃশব্দে খুলে গেল। কে? আমি। আসুন মধুসূদন বাবু। ঘুম হলো না বুঝি? দাঁড়িয়ে কেন, বসুন। মধুসূদন চেয়ারটার উপর উপবেশন করলেন। মিস্টার রায়। হ্যাঁ বলুন। হে কি হলো বলুন তো? সত্যি আমার মতো হতভাগ্য বুঝিয়ে জগতে আর কেউ নেই। দীর্ঘ 10 বছর পরে কত আশা নিয়েই না ঘরে ফিরলাম, কিন্তু কোথা থেকে কি সব হয়ে গেল। ওই বিজন দিদি যখন মারা যায়, ওর বয়স মাত্র 8 কি 10। জানেন, ওকে আমি বুকে পিঠে করে মানুষ করেছি। বাড়িতে ফিরে ও বাড়ি ছেড়ে চলে গিয়েছে শুনে ভেবেছিলাম আবার ওকে ফিরিয়ে নিয়ে আসব। নিজে তো বিয়ে থা করিনি, ও আমার সন্তানের মতোই ছিল জানেন। কি করবেন বলুন মধুসূদন বাবু, যা হবার হয়ে গিয়েছে। না 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 মিস্টার রায়, আমি এখনো ভাবতেই পারছি না বিজন নেই। হি ইজ ডেড। এই যেন এখনো কোনো দুঃস্বপ্নের মতো বলে আমার কাছে মনে হচ্ছে। না, এখানে আর একটি মুহূর্ত আমি টিকতে পারছি না মিস্টার রায়। অনুগ্রহ করে আমাকে এখান থেকে কাল সকালেই যাবার অনুমতি দিন। আর নয়, আমি আবার সেই মগের মুলুকেই ফিরে যাব। এখানে থাকলে সত্যি বলছি আমি পাগল হয়ে যাব মিস্টার রায়, পাগল হয়ে যাব। কিন্তু যাকে আপনি প্রাণের চাইতেও ভালোবাসতেন, তাকে যে এমনি নিষ্ঠুরভাবে হত্যা করলো, তাকে এত সহজে নিষ্কৃতি দিয়ে দেবেন? না, নিশ্চয়ই দেব না। এবং জানতে পারলে আমি তাকে গলা টিপে শেষ করতাম, গলা টিপে। আপনার অনুরোধে এই হত্যা রহস্যের তদন্ত ভার আমি হাতে নিয়েছি। এক্ষেত্রে আপনি যদি চলে যান, তাহলে তো আর এখানে থাকার আমার কোনো অর্থই হয় না। কিন্তু মিস্টার রায়, আমি শুনুন মিস্টার সরকার, আমি মনে মনে একটা প্ল্যান করেছি। আর প্ল্যানটা যদি আমার সাকসেসফুল হয়, তাহলে 2-1 দিনের মধ্যেই এই রহস্যের একটা হয়তো কিনারা করতে পারবো বলে আশা করছি। কি প্ল্যান বলুন তো মিস্টার রায়? বসুন আপনি, আমি বলছি। কিন্তু 1 মিনিট, আপনি কি সত্যি কাউকে এ ব্যাপারে সন্দেহ করছেন মিস্টার রায়? অনুমান মাত্র। অনুমান অবশ্য ভুলও হতে পারে, তাই আপনার সাহায্য নিয়ে আমার অনুমান সত্যি কি মিথ্যে সেটা আমি যাচাই করে দেখতে চাই মিস্টার সরকার, একটিবার। বেশ, বলুন। আমি আপনাকে সাধ্যমতো আমার সাহায্য করতে প্রস্তুত আছি। তারপর দুজনে বসে 1 ঘন্টা ধরে নানা আলোচনা করল। আলোচনা শেষে কিরিটি বলল, আমার প্ল্যানটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বুঝেছি, কিন্তু আর কিন্তু নয় মিস্টার সরকার, রাত প্রায় শেষ হয়ে এলো, এবার আপনি শুতে যান। মধুসূদন সরকার নিঃশব্দে ঘর থেকে বের হয়ে গেলেন। পরের দিন ভোরে, বেলা তখন প্রায় 7টা হবে, সকলেই এসে গতরাত্রের মতো উপরের লাইব্রেরি ঘরে জমায়েত হয়েছেন। সকলের চোখ মুখ দেখলেই বোঝা যায় গতরাত্রে কারো চোখেই ঘুম ছিল না। সকলের চোখ মুখেই নিদ্রাহীন রাত্রি ও গত সন্ধ্যার দুর্ঘটনার উদ্বেগটা যেন তখনও স্পষ্ট হয়ে রয়েছে। কারও মুখেই কোনো কথা নেই, সকলে যেন বোবা। আজ অবশ্য সকলের মধ্যে শকুন্তলা দেবীও ছিল, কারণ কিরিটির ইচ্ছাতেই তাকেও লাইব্রেরি ঘরে আসতে হয়েছিল। সমস্ত ঘরের মধ্যে যেন একটা থমথমে বিষণ্ণ ভাব। একসময় ভৃত্য গোকুলই গত সন্ধ্যার মতো চায়ের ট্রেতে করে চা নিয়ে এসে ঘরে ঢুকল, এবং গত সন্ধ্যার মতোই দ্বিতীয়বার গিয়ে আবার গোকুল বাকি চায়ের কাপগুলো নিয়ে এলো। তারপর প্রত্যেকের হাতে চায়ের কাপ তুলে দেওয়া হলো।
চায়ের কাপ সকলেই হাতে নিল বটে, কিন্তু কিরিটি লক্ষ্য করল কারুরই যেন চায়ের কাপে চুমুক দিতে তেমন কোনো আগ্রহই নেই আজ। পুতুলের মতোই যেন যে যার চায়ের কাপ হাতে বসে আছেন। কিরিটি আরাম করে নিজের হাতের চায়ের কাপে একটা চুমুক দিয়ে মৃদু কণ্ঠে বলল, কি হলো, সব চুপচাপ বসে কেন? চা খান, ভয় নেই, নির্ভয়ে খান। কেউ যদি গতকাল চায়ের কাপে বিষ দিয়ে থাকে, আজ নিশ্চয়ই আবার সাহস পাবে না। তাছাড়া যিনি গত সন্ধ্যায় বিজনবাবুর চায়ের কাপে বিষ দিয়ে থাকুন না কেন, আমার কাছে তিনি ধরা পড়ে গিয়েছেন। সকলে যারা ঘরের মধ্যে উপস্থিত ছিলেন যেন চমকে কিরিটির মুখের দিকে তাকালেন ওই কথার সঙ্গে সঙ্গে। হ্যাঁ, আজ আমি তাকে চোখে চোখেই দেখেছি, অতএব নির্ভয়ে সকলে চা পান করুন। বৃন্দাবন বাবুই অতঃপর সর্বপ্রথম চায়ের কাপে চুমুক দিলেন, তারপর ডাক্তার অধিকারী, তারপর একে একে সকলেই যে যার চায়ের কাপে চুমুক দিলেন। সর্বশেষে চায়ের কাপে চুমুক দিলেন মধুসূদন সরকার, এবং 2 চুমুক চা পান করবার পরই ঠিক গত সন্ধ্যার মতোই অব্যক্ত এক যন্ত্রণায় মুখ চোখ বিকৃত করে মধুসূদন সরকার চেয়ারের ওপর ঢলে পড়লেন। সঙ্গে সঙ্গে তার হাত থেকে চায়ের কাপটা মেঝেতে পড়ে গেল। সর্বাগ্রে বৃন্দাবন সরকারি চায়ের কাপটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে শঙ্কা জড়িত ব্যাকুল কণ্ঠে বলে উঠলেন, কি হলো? সর্বনাশ! মানে আবার পয়জন নাকি? ঘরের আর সকলেই নির্বাক, আর প্রত্যেকের হাতেই তখন ধরা রয়েছে যার যার চায়ের কাপ। কিরিটি তার চায়ের কাপটা একপাশে নামিয়ে মধুসূদন বাবুর কাতরোক্তি শোনার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছিল। এবার এগিয়ে এসে হতবাক বিমূঢ় সকলের দিকে বারেকের জন্য দৃষ্টি বলিয়ে নিয়ে নিঃশব্দে মধুসূদন সরকারকে স্পর্শ করে মৃদু কণ্ঠে বলল, হি ইজ ডেড। ডেড? হ্যাঁ, স্টোন ডেড। সকলে স্তম্ভিত, নির্বাক। ডাক্তার অধিকারী একটু পরে মৃতদেহের সামনে একসময় ধীরে ধীরে এসে দাঁড়ালেন, কিন্তু ঘরের মধ্যে উপস্থিত সকলেই স্তম্ভিত নির্বাক হলেও মধুবাবুর চায়ের কাপটা কোথায় গেল? বলতে বলতে কিরিটি নিচু হয়ে হাত ঢুকিয়ে উপবিষ্ট মধুসূদনের সোফার তলা থেকে চায়ের কাপটা তুলে নিল। তারপরই কাপটা হাতে নিয়ে মধুসূদন সরকারকে লক্ষ্য করে বলল, স্প্লেন্ডেড, সত্যিই চমৎকার অভিনয় করেছেন মধুবাবু। উঠুন, এতটা সাকসেস আমি সত্যিই আশা করিনি। বিস্মিত হতবাক সকলের চোখের সামনে এবারে মধুসূদন সরকার চোখ মেলে সোজা হয়ে বসলেন। কিরিটি ডাক্তার অধিকারীর দিকে চেয়ে এবার বললে, বাধ্য হয়েই আজকের এই অভিনয়টুকু মিস্টার সরকারকে দিয়ে আমাকে করাতে হলো ডক্টর অধিকারী, কিন্তু কেন করেছিলাম এবারে আমি সেই কথাটাই বলবো। কিরিটির কথায় ও মধুসূদনকে চোখ মেলে উঠে বসতে দেখে এতক্ষণে যেন সকলে সম্বিত ফিরে পান। সকলেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। এবার সকলেই কিরিটির মুখের দিকে তাকায়। হ্যাঁ, কোনো একটি বিশেষ উদ্দেশ্য নিয়েই আজকের এই অভিনয়ের অনুষ্ঠানটি আমি মধুবাবুর সঙ্গে গত রাত্রে পরামর্শ করে করেছি, এবং আজকের ব্যাপারটা নিছক একটা অভিনয় হলেও গতকাল সন্ধ্যায় ঠিক অনুরূপ ব্যাপারটি নির্মম ও নিষ্ঠুর সত্য বলেই আমরা জানি। কারণ গত সন্ধ্যায় ঠিক আজকের মতোই কাপে এক চুমুক দিয়েই বিজনবাবু মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আমাদের সকলের চোখের সামনেই। এবং যদিও ময়নাতদন্তের ফলাফল এখনো আমরা জানতে পারিনি, তবুও আমি আপনাদের সুনিশ্চিতভাবে বলতে পারি হতভাগ্য বিজনবাবুর মৃত্যুর পেছনে আছে আগের দুবারের মতোই মারাত্মক নিকোটিন বিষ প্রয়োগী। ঘরের সকলেই স্তব্ধ, বিমূঢ়, নির্বাক। নিকোটিন বিষ প্রয়োগে যদি বিজনবাবুর মৃত্যু হয়ে থাকে, তো কাল নিশ্চয়ই তার চায়ের কাপের মধ্যেই আমাদের অলক্ষ্যে হয় নিজ হাতে অথবা অন্য কারো সহযোগিতায় হত্যাকারী ওই মারাত্মক নিকোটিন বিষ মিশিয়ে দিয়েছিল। রান্নাঘরের পাশের ঘরে গত সন্ধ্যায় শকুন্তলা দেবী ওই গোকুলের সাহায্যে আমাদের জন্য চা তৈরি করছিলেন বলে আমরা জানি, এবং ওই সময় তারা দুজনেই বাইরে গিয়েছিলেন, শকুন্তলা দেবী 2 বার এবং গোকুল 1 বার। কাজেই ওই গোকুল বা শকুন্তলা দেবী যদি চায়ে বিষ না মিশিয়ে থাকেন, সঙ্গে সঙ্গে ঘরের সকলের দৃষ্টি অদূরে উপবিষ্ট শকুন্তলার ওপর গিয়ে পড়ল। না,
না, আপনি বিশ্বাস করুন মিস্টার রায়, আমি বিষ দিইনি। কিন্তু কিরিটি শকুন্তলার সেই আর্ত চিৎকারে যেন কর্ণপাতও করল না। সে যেমন বলছিল বলতে থাকলো। হ্যাঁ, কেবল শকুন্তলা দেবী বা গোকুলী নয়, কাল এ বাড়িতে যারা ওই সময় উপস্থিত ছিলেন তাদের যে কারোর পক্ষেই বিজনবাবুর চায়ের কাপে বিষ মেশানো সম্ভবপর ছিল। অর্থাৎ যে কেউ বিষ মেশাতে পারেন। হাউ অ্যাবসার্ড! এসব আপনি কি বলছেন মিস্টার রায়? ঠিকই বলছি বৃন্দাবনবাবু। একমাত্র আমি ও শচীবিলাসবাবু ব্যতীত কাল সকলেই আপনারা এ ঘর থেকে ওই সময়ের মধ্যে বেরিয়েছেন, সেটা আমার স্পষ্ট মনে আছে। সকলেই এবার চুপ। তাই যদি হয় তাহলে আপনাদের যে কারো পক্ষেই গতকাল চায়ের কাপে বিষ মেশানো সম্ভব ছিল, এই কথাটা নিশ্চয়ই কেউ ডিনাই করতে পারবেন না। যাক, যা বলছিলাম, তারপর ট্রেতে করে চায়ের যে কাপগুলো গোকুল নিয়ে এলো তার মধ্যেই কোনো একটি কাপে নিকোটিন বিষ মিশ্রিত চায়ে চুমুক দিয়েই নিজের অজ্ঞাতে বিজনবাবু আমাদের মধ্যে মৃত্যুবরণ করলেন। কথা অবশ্যই এর মধ্যে একটা আছে। গোকুলই সকলের হাতে চায়ের কাপ তুলে দিয়েছিল। নিজে যদি দোষী হয় তো সে জেনেই আগে বিজনবাবুর হাতে বিষ মিশ্রিত চায়ের কাপটি তুলে দিয়েছিল, আর সে যদি নির্দোষী হয়ে থাকে তাহলে তো অজ্ঞাতেই সে বিজনবাবুর হাতে ওই বিষের কাপটি তুলে দিয়েছিল। সেক্ষেত্রে আরেকটা সন্দেহ জাগতে পারে আমাদের মনে। বিজনবাবুর হাতে অজ্ঞাতে বা না জেনে যদি গোকুল বিষের কাপটি তুলে দিয়েই থাকে তাহলে কি বিজনবাবুর মৃত্যুটা অ্যাক্সিডেন্টাল? আর তাই যদি হয়, হত্যাকারীর এম কার ওপরে ছিল? কিন্তু এখানে আমার মনে হচ্ছে বিজনবাবুর মৃত্যুটা একেবারেই অ্যাক্সিডেন্টাল নয়। বিজনবাবু হত্যাকারীর লিস্টে তো ছিলেনই, আরও কেউ ছিল। সে কি? হ্যাঁ ডক্টর অধিকারী, আরও কেউ ছিল এবং এখনো তিনি হত্যাকারীর লিস্টে আছেন। কিরিটির শেষের কথায় আবার সকলে ভীত দৃষ্টিতে পরস্পরের মুখের দিকে তাকায়। মৃত্যু আবার কার জন্য এখানে ভূত পেতে আছে কে জানে। হ্যাঁ, এ কি সর্বনেশে কথা! তবে আমার বিশ্বাস বিচারী গোকুল হয়তো দোষী নয়। তা সে যাই হোক, বর্তমানে আমাদের সবচাইতে বেশি ভাববার কথা হচ্ছে পরপর যেভাবে 3টি মৃত্যু এ বাড়িতে ঘটেছে সেরকম নাটকীয় ব্যাপারের আর যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই দিকেই আমাদের দৃষ্টি দেওয়া কর্তব্য, তাই নয় কি? হ্যাঁ, কিন্তু একটা কথা বুঝতে পারছি না মিস্টার রায়, মানে দশরথের কথা ছেড়ে দিলেও সারদা আর বিজনের মৃত্যু যদি ওই নিকোটিন বিষপানেই তাদের অজ্ঞাতে হয়ে থাকে তাহলে ওই গ্লাসেও কাপে কেমিক্যাল অ্যানালিসিসে নিকোটিন বিষ গ্লাসে পাওয়া উচিত ছিল এবং কাপেও পাওয়া উচিত ছিল, তাই না? হ্যাঁ, মানে ডক্টর অধিকারী, গ্লাসেও যেমন নিকোটিনের নামগন্ধ পাওয়া যায়নি, ওই কাপেও পাওয়া যেত না। তাই মিথ্যে আমি কাপটার কেমিক্যাল অ্যানালিসিসের জন্য বিমলবাবুকে পাঠাতে বলিনি। তবে কিন্তু কেন? গ্লাসে ও কাপে যদি সত্যিই নিকোটিন দেওয়া হয়ে থাকে তো নিকোটিন অ্যানালিসিসে কাপে বা গ্লাসে পাওয়া যাবে না কেন? পাওয়া যায়নি এবং যাবেও না। তার কারণ সারদাবাবুর ঘরে যে গ্লাসটা পাওয়া গিয়েছিল এবং গতকাল সোফার তলায় যে কাপটা পাওয়া গিয়েছে, আদপেই সে গ্লাস এবং সেই কাপ সারদাবাবু বা বিজনবাবু ব্যবহার করেননি তাদের মৃত্যুর পূর্বে। হোয়াট ডু ইউ মিন মিস্টার রায়? তার মানে এক্স্যাক্টলি তাই ডক্টর অধিকারী। বলতে বলতে হঠাৎ জামার পকেট থেকে একটা কাপ বের করে সামনের টেবিলের ওপর রাখা কিছুক্ষণ আগের যে কাপটি মধুসূদনের সোফার তলা থেকে নিচু হয়ে কিরিটি বের করেছিল সেই কাপটি অন্য হাতে তুলে নিয়ে সকলের দিকে তাকিয়ে আবার বলল, দেখুন সকলে, এই দুটি কাপ হুবহু এক, অথচ আপনাদের চোখের সামনেই কিছুক্ষণ আগে যে কাপটি আমি সোফার নিচ থেকে বের করেছিলাম সে কাপে আদৌ মধুবাবু আজ চা পান করেননি তার মৃত্যুর অভিনয়ের সময়। তিনি চা পান করেছিলেন আসলে এইমাত্র আমার জামার পকেট থেকে যে কাপটি বের করলাম সেই কাপে। সর্বনাশ! তবে কি? ঠিক তাই ডক্টর অধিকারী, সেই কারণেই সারদাবাবুর ঘর থেকে যে গ্লাসটা পাওয়া গিয়েছিল সেই গ্লাস কেমিক্যাল অ্যানালিসিস করিয়ে যেমন কোনো নিকোটিনের ট্রেস মাত্র পাওয়া যায়নি, তেমনি গত সন্ধ্যায় বিজনবাবুর মৃত্যুর পর যে কাপটি আমি সোফার নিচে পেয়েছিলাম সে কাপটিতেও নিকোটিনের ট্রেস বা নামগন্ধ পাওয়া যেত না। সো ইউ অল আন্ডারস্ট্যান্ড না? আসল ব্যাপার, গতকাল অত্যন্ত ট্যাক্টফুলি তার কাজ হাসিল করেছিল হত্যাকারী। যদিও প্রথম দুবারে ট্যাক্টফুলনেসের তার প্রয়োজন হয়নি, কারণ বিষ প্রয়োগের সময় নোবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার। হ্যাঁ, কিন্তু হাউ? কেমন করে? কেমন করে, তাই না ডক্টর?
আসল বিষমিশ্রিত কাপটি হত্যাকারী গতকাল কিভাবে আমাদের চোখের সামনে ম্যানেজ করে অন্য একটা কাপ রিপ্লেস করলো, ওয়েল, ভাবতে গেলে যদিও ব্যাপারটা দুর্বোধ্য অবিশ্বাস্য, তথাপি হত্যাকারী বা খুনির পক্ষে গতকাল কাপটা রিপ্লেসের ব্যাপারে যা প্রয়োজন ছিল সেটা হচ্ছে তার খানিকটা ক্ষিপ্রতা এবং খানিকটা নার্ভ, যে দুটোই অবিসংবাদিতভাবে হত্যাকারী ছিল। কালকের ব্যাপারটা একবার সকলে আবার কুল ব্রেনে ভেবে দেখুন। অতর্কিতে যখন বিজনবাবু হঠাৎ অসুস্থ হলেন বিষ পান করে, আর অজ্ঞাতে আমরা সকলেই যেন কিছুটা ননপ্লাসড হয়ে পড়েছিলাম এই ঘটনার আকস্মিকতায়, ও আমাদের সকলের মনই তখন ছিল বিজনবাবুর দিকে। আমাদের সকলের সেই অসতর্ক মোমেন্টটুকুরই তড়িৎ সদ্ব্যবহার করেছিল হত্যাকারী, অর্থাৎ ওই মুহূর্তেই সে ঠিক আজকের মতোই আসল কাপটি অন্য একটি নির্দোষ কাপ দিয়ে সবার অলক্ষ্যে রিপ্লেস করেছিল। আশা করি এবারে আপনারা সকলেই আমার আজকের অনুষ্ঠানের সত্যকার উদ্দেশ্যটা উপলব্ধি করতে পারছেন। কিরিটির কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অস্ফুট চিৎকার করে মধুসূদন সরকার বললেন, সে কি, কে 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 তবে কাপটা সরিয়েছিল? নিঃসন্দেহে এ সেই মিস্টার সরকার যে সারদাবাবু, দশরথ ও বিজনবাবুকে হত্যা করেছে। কিন্তু কিন্তু কে, সে কে? কি সেটাই তো আমাদের খুঁজে এখন বের করতে হবে মিস্টার সরকার, এবং সেটা যতক্ষণ না সম্ভব হচ্ছে হত্যাকারীকেও আমরা স্পট আউট করতে পারবো না। সে আমাদের নাগালের বাইরেই অন্ধকারে থেকে যাবে। আপনি আপনি জানেন মিস্টার রায়? হয়তো জানি, বা হয়তো জানি না মিস্টার সরকার, কিন্তু তার চাইতেও বর্তমানে গুরুত্বপূর্ণ যে কথাটা, সেটা হচ্ছে আপনারা সকলেই কাল যারা ওই দুর্ঘটনার সময় এ ঘরে উপস্থিত ছিলেন, আজও আছেন, এবং আবার কিছুক্ষণ আগে যা আমি আপনাদের বলেছি সেটাই রিপিট করছি। যে মৃত্যুর অভিনয় আমি আজ মধুসূদনবাবুকে কিছুক্ষণ আগে করিয়েছি এই ঘরে, সেটা অভিনয় এবং মিথ্যে হলেও আবার আচমকা যে কোনো মুহূর্তেই হয়তো ঠিক ওইভাবে কারো না কারো, আপনাদের মধ্যে কারো না কারোর মৃত্যু হতে পারে। ঠিক হয়তো ওইভাবেই হত্যাকারী আবার কারোর উপর অ্যাটেম্প্ট নিতে পারে, যদি তার হত্যার প্রয়োজন এখনো ফুরিয়ে গিয়ে না থাকে। তাই সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যাতে গত 3 বারের হত্যার মতো আবার ওই নৃশংস ব্যাপার ভবিষ্যতে না ঘটে। যদি আপনাদের মধ্যে কেউ এমন কিছু জানেন যে এখনো পর্যন্ত পুলিশ জানতে পারেনি, অথচ যার সাহায্যে পুলিশের এই হত্যা রহস্যের তদন্ত সহজ হয়, সে কথাটা অন্তত আমাকে একবার বলুন। জানবেন এই সময় কোনো কিছুই হত্যা রহস্য সম্পর্কে গোপন রাখা মারাত্মক হবে। বলুন, আমি আবার অনুরোধ জানাচ্ছি সকলের কাছে, প্লিজ বলুন। কিন্তু সকলেই চুপ, নির্বাক, যেন পাথর। ছুঁচ পতনের শব্দটুকু পর্যন্ত বুঝি শোনা যাবে। ধীর পদে ওই সময় থানা অফিসার বিমল সেন ও সুশান্ত এসে ঘরে প্রবেশ করল। সত্যি কথা বলতে কি, সকলে যেন হাঁপ ছেড়ে বাঁচে। আরও 2 রাত 2 দিন তারপর কেটে গিয়েছে, এবং একমাত্র শচীবিলাস বাবু ব্যতীত সকলেই তখনও সরকার বিলাতে উপস্থিত। কিন্তু যারা আছেন তখনও সরকার বিলায়, তারা বুঝি এবার সত্যই পাগল হয়ে যাবেন। সর্বক্ষণ এক দুর্বিষহ অকথিত মানসিক যন্ত্রণার পীড়ন সকলকেই যেন কেমন বিমূঢ় করে রেখেছে। বিজনবাবুর মৃত্যুর কারণ সম্পর্কে কিরিটির অনুমানটাও মিথ্যা হয়নি, নির্ভুল সত্য বলেই প্রমাণিত হয়েছে। অর্থাৎ বিজনবাবুর ময়না তদন্তের রিপোর্টেও মৃত্যুর কারণ মারাত্মক বিষ নিকোটিন বলেই প্রমাণিত হয়েছে ইতিমধ্যেই। সবাই যে যার ঘরে চুপচাপ সর্বক্ষণই প্রায় বসে বা শুয়ে কাটান। যাবতীয় পান ও আহারের ব্যাপারে সদা সতর্ক পুলিশ প্রহরী নিযুক্ত করেছে কিরিটি বিমল সেনের সাহায্যে। তবুও যেন আহারে পানে ভীতি রয়েছে সকলের, কেউ যেন কিছুতেই স্বস্তি পাচ্ছেন না। কিন্তু মানুষের সহ্য শক্তির একটা সীমা রেখা রয়েছে, সেই কথাটি ভেবেই সেদিন রাত্রে খাবার টেবিলে বসে কিরিটি সকলকে লক্ষ্য করে বলল, কাল সকাল থেকেই আপনারা সবাই মুক্ত। সকলেই একসঙ্গে কথাটা শোনা মাত্র কিরিটির মুখের দিকে তাকালেন। তাহলে সত্যিই এই অসহ্য প্রতি মুহূর্তের বোবা যন্ত্রণা থেকে তারা মুক্তি পেল সকলে? অভিশপ্ত মৃত্যু আতঙ্কে ভরা এই সরকার ভিলা ছেড়ে তারা যেখানে যার খুশি চলে যেতে পারবেন? একে একে
সকলে খাবার টেবিল ছেড়ে ডাইনিং হল থেকে বের হয়ে গেলেন। শুধু টেবিলের সামনে বসে রইল কিরিটি আর শকুন্তলা। টেবিলের ওপর টেবিল ল্যাম্পটা জ্বলছে। আপনিও নিশ্চয়ই কালই চলে যাচ্ছেন শকুন্তলা দেবী? যাব। কথাটা বলে আর দাঁড়ালো না শকুন্তলা। চেয়ার থেকে আগেই উঠে দাঁড়িয়েছিল, নিঃশব্দে ঘর থেকে এবার বের হয়ে গেল। কিরিটিও ঘর থেকে বের হয়ে তার নির্দিষ্ট ঘরে এসে প্রবেশ করল। ওই দিনই দুপুরে সারদাচরণের লাইব্রেরি ঘরের বইগুলো দেখতে দেখতে একটা বাঁধানো ফটো অ্যালবাম পেয়েছিল কিরিটি। অ্যালবামটা এনে নিজের বিছানার তলায় রেখে দিয়েছিল। সেটা বের করে টেবিলের সামনে আলোয় এসে বসল। সারদাচরণের ফ্যামিলি অ্যালবাম। একটার পর একটা পাতা উল্টে যায় কিরিটি অ্যালবামে। নানা বয়সী মেয়ে পুরুষের ফটো সেই অ্যালবামে আঁটা রয়েছে। ফটোগুলো দেখতে দেখতে সহসা একটা ফ্যামিলি গ্রুপ ফটোর প্রতি নজর পড়ে তার। মধ্যস্থলে সারদাচরণ, তাকে বেশ চেনা যায়। বাইরের ঘরে ও লাইব্রেরি ঘরে সারদাচরণের যে ফটো আছে তার সঙ্গে হুবহু মিল রয়েছে। তার এক পাশে বৃন্দাবন সরকার ও অন্য পাশে দাঁড়িয়ে মধুসূদন সরকার নিশ্চয়ই। ফটোটা অন্তত 10-12 বছর আগে, কারণ 10 বছর তো মধুসূদন ঘর ছাড়াই। পরিবর্তনও হয়েছে মধুসূদনের চেহারায় ইতিমধ্যে যথেষ্ট, এবং 10 বছরে চেহারায় পরিবর্তন তো হওয়ারই কথা। তখন মধুসূদন দাড়ি গোঁফ রাখতেন না, এখন চাপ দাড়ি ও ভারী গোঁফ মুখে শোভা পাচ্ছে। কিরিটি বোধহয় নিজের চিন্তায় তন্ময় হয়ে গিয়েছিল। সহসা একটা দীর্ণ আর্তচিৎকার ও পরপর দুটি গুলির শব্দে সচকিত হয়ে উঠেছে। চকিতে কিরিটি অ্যালবামটা টেবিলের ওপরে ফেলে রেখে দ্রুত ঘর থেকে বের হয়ে আসে। গুলির শব্দ ও চিৎকার সকলেই নিশ্চয়ই শুনেছিলেন, কারণ কিরিটি ঘর থেকে বের হয়ে আসার সঙ্গে সঙ্গে অন্যান্য সকলকেই বাইরের বারান্দায় দেখতে পায়। কিরিটির নির্দেশ মতোই গত কদিন ধরে বারান্দা ও সিঁড়ির সামনে যে আলোটা ছিল সেটা সারা রাত ধরেই জ্বালানো থাকত। আলোটা অবশ্য খুব পর্যাপ্ত নয়, তবে পর্যাপ্ত না হলেও সমস্ত বারান্দা ও সিঁড়ির অর্ধেকটা ভালোই দেখা যাচ্ছিল। সিঁড়ির কাছাকাছি বারান্দাটা ডাইনে বেঁকে গিয়েছে পশ্চিম দিকে। ডাক্তার অধিকারী, মিস্টার মল্লিক, শকুন্তলা ও বৃন্দাবন সরকারকে দেখতে পেল কিরিটি। কেবল মধুসূদন সরকারকেই দেখতে পেল না তাদের মধ্যে। কথা বললেন প্রথম বৃন্দাবন সরকারি। মিস্টার রায়, পরপর দুটো গুলির আওয়াজ আর কার যেন চিৎকারের শব্দ শুনলাম। হ্যাঁ, কিন্তু মধুসূদন বাবু কোথায়? তাকে দেখছি না। দাদা তো পশ্চিমের ঘরে। চলুন তো। বলে সর্বাগ্রে এগিয়ে গেল কিরিটি, এবং তাকে অনুসরণ করে অন্যান্য সকলেই যেন কেমন ভীতভাবে অগ্রসর হল। মধুসূদন সরকারের ঘরের দরজা খোলাই ছিল, ঘরে আলো জ্বলছিল। সর্বাগ্রে সেই ঘরে কিরিটি পা দিয়ে থমকে দাঁড়ালো। ঘরের মেঝেতে কে একটা লোক উপুড় হয়ে পড়ে আছে, আর তার চারপাশে রক্তের যেন একেবারে ঢেউ খেলে যাচ্ছে। ডান হাতে গুলিবিদ্ধ হয়ে মেঝের ওপর রক্তাক্ত অবস্থায় বসে যন্ত্রণায় কাতরাচ্ছেন মধুসূদন সরকার, সেই ক্ষতস্থানটা বাঁ হাতে চেপে ধরে। এ কি, কি সর্বনাশ! তাড়াতাড়ি কথাটা বলে সর্বাগ্রে ডাক্তার অধিকারী আহত মধুসূদনের দিকে এগিয়ে গেলেন। কি হয়েছে? ব্যাপার কি দাদা? বৃন্দাবনও এগিয়ে যান। কিরিটি ততক্ষণে এগিয়ে গিয়ে ভূপতিত মৃত রক্তাক্ত দেহটা উল্টে দিতেই সকলে যেন চমকে উঠল মৃতের দিকে তাকিয়ে। গুলিবিদ্ধ মৃত ব্যক্তি আর কেউ নয়, ভৃত্য গোকুল। এই যে দেখছি গোকুল। হ্যাঁ, ওই বেটাই। ঘরের দরজা আমার ভেজানোই ছিল। বিছানায় শুয়ে শুয়ে একটা বই পড়তে পড়তে বোধহয় একটু তন্দ্রা মতো এসে গিয়েছিল। হঠাৎ খুট করে একটা শব্দ হতেই চেয়ে দেখি আমার জলের গ্লাসের শিশি থেকে কি যেন একটা ঢালছে ওই গোকুল। তাই দেখেই সঙ্গে সঙ্গে আমি আমার বালিশের তলা থেকে রিভলভারটা নিয়ে ওকে গুলি করতে যাব, হঠাৎ ও ঝাঁপিয়ে পড়লো আমার ওপর। এই ধস্তাধস্তি করতে করতে একটা ফায়ার আমার হাতে লাগে।
আর একটায় বোধহয় ফিনিশ হয়েছে ওই ব্যাটা। ঘরের মেঝেতেই একটা বেঁটে মতো কালো শিশিও পাওয়া গেল মৃত গোকুলের পাশেই। কি সর্বনাশ, শেষ পর্যন্ত এই বেটাই! পকেট থেকে একটা রুমাল বের করে শিশিটা আলগোছে মেঝে থেকে তুলে নিয়ে বৃন্দাবন সরকারের দিকে চেয়ে কিরিটি বলল, বৃন্দাবনবাবু, থানায় বিমলবাবুকে এক্ষুনি একটা খবর দিন। থানায়? হ্যাঁ যান, গোকুলের ব্যাপারটা বিমলবাবুকে এক্ষুনি জানানো আমাদের কর্তব্য। আচ্ছা বেশ। বৃন্দাবন সরকার তক্ষুনি ঘর থেকে বের হয়ে গেলেন। এবার কিরিটি ডাক্তার অধিকারীর দিকে তাকিয়ে বলল, ওর হাতের উন্টটা একবার পরীক্ষা করে দেখলেন ডক্টর অধিকারী? না, এই দেখছি। বলে ডাক্তার অধিকারী মধুসূদন সরকারের হাতের ক্ষতটা পরীক্ষা করে বললেন, না, সামান্যই সুপারফিশিয়াল একটা স্কিন, ডিপ উন্ডের উপর দিয়ে গিয়েছে বলেই আমার মনে হচ্ছে। তা হোক, আপনি ড্রেস করে দিন। ঘণ্টা দেড়েকের মধ্যেই থানা থেকে বিমল সেন চলে এলো। সে আবার মধুসূদন সরকারের জবানবন্দি নিল। জবানবন্দি নিতে নিতেই এক সময় বিমল বলল, যাক, শেষ পর্যন্ত যে ব্যাটা ঘায়েল হয়েছে এই রক্ষে, নইলে আরও যে এমন কতগুলো খুন করতো কে জানে। সকলে লাইব্রেরি ঘরের মধ্যেই জমায়েত হয়েছিলেন আজও। হ্যাঁ, যা বলেছেন মিস্টার সেন, মধু আজ খুব বাঁচা বেঁচে গিয়েছে। লাকি বলতে হবে। যা হোক, সে রাত্রিও অতিবাহিত হলো এক সময়, এবং পরের দিন সকাল 10টা ট্রেনে মিস্টার মল্লিক ও ডাক্তার অধিকারী কলকাতায় চলে গেলেন। কিরিটিও তাদের সঙ্গে একই ট্রেনে কলকাতায় গেল। পরের দিন শকুন্তলাও কলকাতা চলে গেল। দিন 7 বাদে বিকেলের দিকে সরকার ভিলায় যখন কিরিটি, সুশান্ত ও বিমল সেন এসে প্রবেশ করল, মধুসূদন সরকার তখন বাইরের ঘরে বসে একজন বৃদ্ধ বাঙালি ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলেন। ওদের ঘরে প্রবেশ করতে দেখে মধুসূদন সাদরে আহ্বান জানালেন। আরে আসুন আসুন, বসুন। বৃদ্ধ ভদ্রলোক ওদের ঘরে প্রবেশ করতে দেখে বললেন, আজ তাহলে আমি উঠি মিস্টার সরকার। তাহলে ওই কথাই রইল, সামনের সপ্তাহে রেজিস্ট্রি হবে, কেমন? বেশ। বিদায় নিলেন ভদ্রলোক। আপনারা বসুন মিস্টার রায়, আমি কাউকে চা দিতে বলে আসি। না 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 না, আপনাকে ব্যস্ত হতে হবে না মিস্টার সরকার, বসুন। চা একটু আগেই থানা থেকে খেয়ে আসছি। আহা, তা আমার এখানেও না হয় 1 কাপ করে হোক। এখানে চা খেতে তো আপনাদের আর ভয় নেই নিশ্চয়ই। চা রহস্যের তো মীমাংসা হয়েই গিয়েছে, কি বলেন মিস্টার রায়? তা হয়েছে বটে, তবে চা পরে হবে, এখন আপনি বসুন। কিরিটির কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই বাইরের বারান্দায় কয়েক জোড়া মিলিত জুতোর শব্দ পাওয়া গেল। কারা যেন আসছে বলে মনে হচ্ছে। বোধহয় ডক্টর অধিকারী, বৃন্দাবনবাবু ওরা সব এলেন। সত্যি, পর মুহূর্তেই ডাক্তার অধিকারী, তার পিছনে মিস্টার মল্লিক, বৃন্দাবন সরকার ও শকুন্তলা ঘরে এসে প্রবেশ করল। কি ব্যাপার ডাক্তার অধিকারী, আপনারা? সকলকেই আজ এখানে আমি ডেকে আনিয়েছি। ও, কিন্তু ব্যাপারটা কি? আপনি শুনে হয়তো খুশি হবেন মিস্টার সরকার। সারদাবাবু, দশরথ, বিজনবাবু ও গোকুলের হত্যা রহস্যের মীমাংসা। মীমাংসা? হ্যাঁ বৃন্দাবনবাবু, সেই রহস্যের মীমাংসার জন্যই আজ সকলে আমরা এখানে জমায়েত হয়েছি। কিরিটির কথায় ঘরের মধ্যে উপস্থিত সকলেই কেমন যেন একটু বিব্রত ও অস্বস্তি বোধ করছেন, সেটা বোঝা গেল। কিন্তু কিরিটি একান্ত নির্বিকার। একটা অখণ্ড স্তব্ধতা যেন ঘরের মধ্যে থমথম করছে। ধীরে ধীরে কিরিটি তার বক্তব্য শুরু করে। শুনে নিশ্চয়ই সুখী হবেন আপনারা। গত 1 মাস ধরে পরপর যে 4টি নিষ্ঠুর হত্যা এই সরকার ভিলায় অনুষ্ঠিত হয়েছে, সেই হত্যা রহস্যের পেছনে যে আছে, সে যত চালাক ও চতুর হোক না কেন, আমার চোখে শেষ পর্যন্ত সে ধুলো দিতে পারেনি। এসব আপনি কি বলছেন মিস্টার রায়? তবে কি গোকুল হত্যাকারী নয়? না 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 বৃন্দাবনবাবু, ইট ওয়াজ নট গোকুল। তবে কে? একসঙ্গে সকলেরই কণ্ঠ থেকে যেন কথাগুলো উচ্চারিত হলো উদ্বেগ ও উৎকণ্ঠায় একই সময়। সে কে, সেই কথাই তো আজকে আপনাদের আমি বলবো। সারদাবাবু ও দশরথের মৃত্যুর ব্যাপারটা হত্যাকারী খুব ট্যাক্টফুলি ম্যানেজ করলেও
বিজনবাবুর হত্যার পরই খুনি আমার চোখের সামনে। ব্যাপারটা আগাগোড়া স্থির চিত্তে ওই দিনই রাত্রে চিন্তা করবার পর থেকেই ক্রমশ আমার চোখের সামনে আকার নিতে থাকে একটু একটু করে। আর আমার সেই সন্দেহের ব্যাপারটা খুনি যে মুহূর্তে অনুমান করতে পারল, ঠিক সেই মুহূর্ত থেকেই সে বিচলিত হয়ে ওঠে। কিন্তু সে কে? বলছি ডক্টর অধিকারী, ডোন্ট বি ইম্পেশেন্ট। খুনি বিচলিত হওয়ার সঙ্গে সঙ্গে অনন্যপায় হয়েই সে শেষ চালটি চালে। শেষ চাল? হ্যাঁ, রাদার ইউ ক্যান সে দ্য লাস্ট অ্যাটেম্পট। কিন্তু দুটি মারাত্মক ভুল সে করে বসে ওই শেষবারের মতো আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে, যার ফলে যেটুকু তখনও আমার কাছে অস্পষ্ট ছিল তাও স্পষ্ট হয়ে ওঠে দিনের আলোর মতোই। তার মানে গোকুলের মৃত্যুর রাতেই? হ্যাঁ ডক্টর, আমি সেই রাত্রেই জানতে পেরেছিলাম সে কে হত্যা করেছে এমন নৃশংসভাবে পরপর এতগুলো লোককে। সেদিন আপনাকে আমি বলেছিলাম যে অর্থ অনর্থম, তাই এ ব্যাপারে অর্থ অনর্থম তো বটেই, সেই সঙ্গে পঞ্চস্বরের খেলাও ছিল, যে জন্য হত্যাকারী সর্বপ্রথম শারদাচরণকে হত্যা করে। সত্যি অত্যন্ত ট্যাক্টফুলি সে শারদাচরণকে হত্যা করেছিল ছদ্মবেশে এই সরকার ভিলাতে এসে। ছদ্মবেশে? হ্যাঁ বৃন্দাবন বাবু, হি ওয়াজ ইন ডিসগাইজ অ্যাট দ্যাট টাইম। কিন্তু তা সত্ত্বেও সে সকলের চোখে, এমনকি আপনার চোখে ধুলো দিতে পারলেও এ বাড়ির একজনের চোখে ধুলো দিতে সে পারেনি। সে হচ্ছে পুয়োর দশরথ। দশরথ? হ্যাঁ দশরথ। এবং দশরথ তাকে চিনতে পেরেছে সন্দেহ করেই খুনি আর কাল বিলম্ব না করে তাকেও শেষ করতে বাধ্য হয়। কিন্তু কিন্তু কে সে? আপনাদের সরকার ভিলার নবনিযুক্ত ভৃত্য শ্রীমান কেতু। কি বলছেন? কেতু? হ্যাঁ, কিন্তু সেই কেতু কে, কি তার আসল পরিচয়, আর কেনই বা হত্যাকারীকে কেতু পরিচয় ছদ্মবেশেই সরকার ভিলাতে আসতে হয়েছিল? একটু থেমে কিরিটি আবার বলতে শুরু করে। সে অন্য পরিচয়ে এসেছিল এই জন্য যে তার সত্যকারের পরিচয়ে শারদাচরণ বেঁচে থাকা পর্যন্ত এই সরকার ভিলায় প্রবেশ দুঃসাধ্য ছিল, অথচ শারদাচরণকে হত্যা করতে হলে এখানে তাকে প্রবেশ করতেই হবে। তাই অনেক কৌশল খাটিয়ে সে কেতু হয়ে এই সরকার ভিলায় এসে প্রবেশ করল। কিন্তু তার দুর্ভাগ্য, সে ধরা পড়ে গেল পুরাতন ভৃত্য দশরথের চোখে। যাই হোক, সেই কারণেই কেতু পরে অদৃশ্য হয়ে যায় এবং তার কোনো সন্ধানই আজ পর্যন্ত আর পাওয়া যায়নি, কারণ কেতু বলে কেউ সত্যি ছিলই না এবং এখনো নেই। কিন্তু কে সেই কেতু? বলছি 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 সবই বলবো একে একে। এবারে আমি আসছি হতভাগ্য বিজনবাবুর হত্যার ব্যাপারে। বিজনবাবুকে হত্যাকারী সরিয়েছে তার সম্পত্তিটা হাত করবার জন্য, আর বিজনবাবুর হত্যার ব্যাপারটাই হচ্ছে হত্যাকারীর চরম নৃশংসতা। একটু আগেই আমি আপনাদের বলেছি, ওই বিজনবাবুর হত্যার পর থেকেই হত্যাকারী ক্রমশ আমার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠতে থাকে। কিন্তু কেন, কিভাবে? এ ধরনের হত্যা রহস্যের মীমাংসায় পৌঁছতে হলে প্রধানত তিনটে কথা মনে হওয়া স্বাভাবিক প্রত্যেকেরই: মোটিভ, প্রবাবিলিটি এবং চান্স। প্রথমেই ধরা যাক প্রবাবিলিটি। বিজনবাবু নিহত হবার পরই সর্বপ্রথম যে কথা আমার মনে উদয় হয়েছিল সেটা হচ্ছে বিজনবাবু সিম্পলি বাই অফ মিস্টেক নিহত হয়েছেন কিনা, যে কথাটা সেদিনও কিছুটা আপনাদের সামনে আমি আলোচনা করেছিলাম। অর্থাৎ কোনো একজন বিশেষ ব্যক্তিকে হত্যা করতে গিয়ে ভুলবশত বিজনবাবুকে প্রাণ দিতে হয়েছিল কিনা। কিন্তু অনেক ভেবেও কোনো কুল কিনারা না পেয়ে শেষে স্থির করলাম না, ভুল নয়, ইচ্ছা করি এবং খুনির প্রয়োজনেই তাকে হত্যা করা হয়েছে। বিজনবাবু এক চুমুক চা পান করার সঙ্গে সঙ্গেই মারা গেলেন। আগেই অবশ্য আমি প্রমাণ করে দিয়েছি কিভাবে নিকোটিন বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে। বিষ একমাত্র সেক্ষেত্রে মেশাতে পারে কে এবং কার পক্ষে সর্বাপেক্ষা সেটা সম্ভব ছিল তা পরে বিবেচ্য। কিন্তু বর্তমানে প্রশ্ন হচ্ছে, তিনি যেভাবে মারা গেলেন সেভাবে আমাদের মধ্যে অন্য কেউই সে সন্ধ্যায় মারা যেতে পারত কিনা? হ্যাঁ পারত, কিন্তু খুনি এখানে প্রবাবিলিটির ওপরে স্রেফ একটা চান্স নিয়েছিল সে সন্ধ্যায়। সৌভাগ্যবশত খুনির সে চান্স ভুলে গেল, হি ওয়াজ সাকসেসফুল। কিন্তু দুর্ভাগ্যবশত বিজনবাবুর মৃত্যুর পরের দিনই মধুবাবুকে নিয়ে আমি যখন ওই অভিনয়টা করি, সে সময়ও যদি একবারও ডক্টর অধিকারী আপনি আমার অনুরোধ সত্ত্বেও মুখ না বন্ধ করে থাকতেন, তো পুয়োর গোকুলকে ওইভাবে সে রাত্রে প্রাণ দিতে হতো না। না, আপনি কি বলছেন মিস্টার রায়? আমি সত্যিই কিছুই জানি না।
এখনো আপনি সত্যকে ঢাকার চেষ্টা করছেন ডক্টর অধিকারী। সেদিন মধুবাবুর অভিনয়কালে ব্যাপারটা সত্য ভেবে যে উদ্বেগ আপনার চোখে মুখে ফুটে উঠেছিল, সেটা আর কারো চোখে না পড়লেও আমার চোখে ফাঁকি দিতে পারেনি। শুনুন ডক্টর, অর্থের লোভই সেদিন আপনার মুখ বন্ধ রেখেছিল। বলুন, বুকে হাত দিয়ে আপনি বলুন তো একটা কথা, আপনার অভিন্ন হৃদয় বন্ধু মৃত শারদাবাবুর সঙ্গে তার মৃত্যুর 3 দিন আগে যখন আপনি দেখা করতে এই সরকার ভিলায় এক বেলার জন্য এসেছিলেন, সে সময় ছদ্মবেশী কেতুকে কি আপনি চিনতে পারেননি? আপনি কি সত্যিই বুঝতে পারেননি সে আসলে কে? আমি? হ্যাঁ, কেতুই যে ছদ্মবেশে আমাদের মধুসূদন বাবু, সেটা কি আপনি সেদিন বুঝতে পারেননি? বলুন। ঘরের মধ্যে যেন বজ্রপাত হলো। কে তুই দাদা? হ্যাঁ, কেতুই ছদ্মবেশী আপনার দাদা মধুসূদন বাবু। আপনিও বোধহয় সন্দেহ করেছিলেন বৃন্দাবন বাবু, কিন্তু কেন আমাকে সে কথা বলেননি? তাহলে তো হতভাগ্য বিজনবাবু ও গোকুলকে ওইভাবে ওই শয়তানের হাতে নিষ্ঠুরভাবে মরতে হতো না। ঘরের সবকটি প্রাণী যেন বিমূঢ়। মধুসূদন বাবু তখন ধীরে ধীরে বোধহয় সোফাটা ছেড়ে উঠে দাঁড়াবার চেষ্টা করছেন, কিন্তু তার আর উঠে দাঁড়ানো হলো না। শান্ত অথচ তীক্ষ্ণ কণ্ঠে কিরিটি মধুসূদন সরকারকে লক্ষ্য করে বলল, মিস্টার সরকার, উঠবার চেষ্টা করবেন না, কারণ আজ আমরা প্রস্তুত হয়েই এসেছি। সকলকে আরও আশ্চর্য করে দিয়ে আরও শান্ত ও একান্ত নির্লিপ্ত কণ্ঠে মধুসূদন এবারে কথা বললেন। উঠবার চেষ্টা আমি করিনি মিস্টার রায়, আর তার প্রয়োজনও নেই। তবে এটা ঠিকই, আপনার উর্বর কল্পনা শক্তির প্রশংসা না করেও আমি পারছি না। মিস্টার সুশান্ত ঘোষালের কথায় সেদিন এখন দেখছি আপনাকে একটু ওভার এস্টিমেট করেই ভুল করেছিলাম। ভুল করেছিলেন বই কি? ভেবেছিলেন আপনার চাতুরি বুঝি কেউ ধরতে পারবে না। মধুবাবু, আমাদের দেশে একটা চলতি প্রবাদ আছে জানেন তো, অধিক লোভে তাঁতি নষ্ট। শারদাবাবু যে উইল করে গিয়েছিলেন, সেটা যদি মাস 4 আগে আপনার অভিন্ন হৃদয় বন্ধু আমাদের সলিসিটার মিস্টার শচীবিলাস বাবুর কাছ থেকে না জানতে পারতেন। আশ্চর্য! তা আপনি সে কথা জানলেন কি করে মিস্টার রায়? অনুমান, নিছক সেটা অনুমান মাত্র শচীবিলাস বাবু। অনুমান? হ্যাঁ, মধুসূদন বাবু বর্মা থেকে পাত্তাড়ি গুটিয়ে এসেছেন 2 সপ্তাহ আগে নয়, 4 মাস আগে। এবং তিনি যে এসেই আপনার সঙ্গে দেখা করেছিলেন, সে কথা প্রথম আমি পরশুদিন জানতে পারি। আপনার ফার্মের পার্টনার রথিন বোসের কাছ থেকেই আমি জেনেছি। তারপর বাকিটা অনুমান করে নিতেই আমার কষ্ট হয়নি। আহা, চুপ করো শচী, ওর দৌড়টা একবার শেষ পর্যন্ত আমাকে দেখতে দাও। লেট হিম স্পিক। কিন্তু সব কথা বলবার আগেই বিমলবাবু, আমার অনুরোধ, সরকার সাহেবের রক্তাক্ত হাত দুটি আপনি লৌহ বলয়াকৃত করুন। নিশ্চয়ই। উঠে দাঁড়ালো বিমল সেন এবং মধুসূদনের দিকে এগিয়ে গেল। রাগে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন মিস্টার সরকার। I must not allow this insult. কিন্তু তার কোনো প্রতিবাদী কাজে লাগলো না। মধুসূদন সরকারের হাতে বিমল সেন হ্যান্ডকাপস পরিয়ে দিল। এবার সবকিছুই আপনাদের আমি এক্সপ্লেন করে বলবো। অবশ্যই খেলাটি ইস্কাবনের সাহেবেরই খেলা নয়, সাহেবের বিবিও আছেন, হরতনের বিবি। চকিতে সুশান্ত কিরিটির মুখের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো। আশ্চর্য হচ্ছেন সুশান্তবাবু আমার কথা শুনে? হ্যাঁ, সেই জন্যই সে রাত্রে আপনাকে ফেরবার পথে সাবধান করে দিয়েছিলাম। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এবং কেয়ার ঝোপের পাশেই থাকে বিষধর কালনাগ, মনে আছে? যাকে সে কথা, যা বলছিলাম সে কথা বলি। ইস্কাবনের সাহেব অর্থাৎ আমাদের এই সরকার সাহেবের দিকে একবার চেয়ে দেখুন, ঠিক তাসের ইস্কাবনের মতোই ওর মুখখানা, তাই না? ঘরের মধ্যে যারা উপস্থিত ছিলেন সকলেরই দৃষ্টি মধুসূদন সরকারের ওপর গিয়ে নিবন্ধ হলো এবং সকলেরই যেন মনে হলো কিরিটি মিথ্যা বলেনি। মধুসূদনের মুখখানি যেন হুবহু তাসের ইস্কাবনের সাহেবের মতোই দেখতে। সত্যিই আশ্চর্য। কিরিটির কণ্ঠস্বরে পর মুহূর্তেই আবার সকলে তার মুখের দিকে তাকালো। এবারে চেয়ে দেখুন সকলে আমাদের শকুন্তলা দেবীর মুখের দিকে, হুবহু হরতনের বিবি নয় কি? এবং ওদের ওই বিচিত্র মুখাকৃতি, সত্যি বলতে কি প্রথম দিন ওদের দেখেই ওদের প্রতি আমার মন আকৃষ্ট হয়েছিল।
সকলের দৃষ্টি আবার ঘুরে গেল শকুন্তলা দেবীর মুখের দিকে। এতটুকু অতিশয়োক্তি নয়, আশ্চর্য, হুবহু যেন হরতনের বিবিটি। কিরিটি আবার বলতে শুরু করে, এবারে শুনুন ওই সাহেব বিবির খেলা। মধুসূদন বাবুর সঙ্গে যে কারণে বিবাদ হয়েছিল তাঁর কাকার, এবং যে কারণে একদিন তাকে বাড়ি থেকে বিতাড়িত হতে হয়, সে হচ্ছে ওর অতিরিক্ত জুয়া খেলার আসক্তি। ঠিক কিনা বৃন্দাবন বাবু? বৃন্দাবন বাবু নিঃশব্দে মাথা নাড়লেন। আমাদের বিতাড়িত ইস্কাবনের সাহেব অনন্য পায়ে হয়ে তখন চলে গেলেন একেবারে সুদূর বর্মা দেশে মগের মুল্লুকে ভাগ্যান্বেষণে। সেখানে এক ধনী কাষ্ঠ ব্যবসায়ীর নজরে পড়ে কিঞ্চিৎ ভাগ্যও একটু একটু করে ফিরিয়ে আনছিলেন। কিন্তু যার রক্তে একবার জুয়ার নেশা ধরেছে, সে যে বাঘের মতোই নররক্তের আস্বাদ পেয়েছে, সে নেশা সে ভুলবে কি করে? তাই ছুটলেন আবার জুয়ার আড্ডায়, যেই হাতে কিছু জমেছে। এবং সেইখানেই, অর্থাৎ এক জুয়ার আড্ডাতেই পরিচয় ঘটল সাহেব বিবির পরস্পরই। দেবা চিনলেন দেবীকে, দেবী চিনলেন দেবাটিকে। সেও আজ থেকে প্রায় বছর দেড়েক আগেকার কথা। এসব সংবাদ অবশ্যই আমাকে রেঙ্গুন পুলিশের দপ্তর থেকে কষ্ট করেই সংগ্রহ করতে হয়েছে। তাই ভুলভ্রান্তি কিছু থাকতে পারে, এবং ভুলভ্রান্তি যদি থাকেও সরকার সাহেব আশা করি সংশোধন করে দিতে পারবেন। কথাগুলো বলে কিরিটি তাকালো মধুসূদনের মুখের দিকে। মধুসূদন সরকার কিরিটির দিকে রোম কষায়িত দৃষ্টিতে তাকালেন, নিরুপায় পিঞ্জরাবদ্ধ সিংহের মতো। আর শকুন্তলা চোখ নামিয়ে নিল, একান্ত অসহায়ের মতোই যেন। আবার কিরিটি তার অর্ধসমাপ্ত কাহিনীর বিবৃতির মধ্যে ফিরে যায়। জুয়োতে সর্বশান্ত হয়ে অনন্যপায় সাহেব আবার ফিরে এলেন বাংলাদেশে দীর্ঘ 10 বছর পরে, এবং সঙ্গে এবারে এলেন তাঁর বিবি সাহেবা। কারণ জুয়োর আড্ডায় পরিচয়টা উভয়ের তখন বেশ নিবিড় ঘনিষ্ঠতায় পরিণত হয়েছে। বাংলাদেশে ফিরে সরকার সাহেব কাকার সঙ্গে দেখা করতে গিয়ে গলা ধাক্কা খেলেন। এবারে কি উপায়ে কি করা যায় যখন ভাবছেন, ওই সময় কাগজে বিজ্ঞাপন দেখে শারদাচরণের কাছে পাঠিয়ে দিলেন শকুন্তলাকে। এবারে কিন্তু হার হলো না, কারণ শকুন্তলার রূপ দেখে প্রৌঢ় শারদাচরণের মাথাটা ঘুরে গিয়েছিল। অতএব বহাল হলো শকুন্তলা তার কাজে। কিন্তু দুর্ভাগ্য সরকার সাহেবের, যে প্ল্যান করে শকুন্তলাকে তিনি কাকার কাছে চাকরি করবার জন্য পাঠালেন, সেটা গোড়াতেই বানচাল হয়ে গেল। কারণ পঞ্চস্বরের বানে কাহিল হলেন শারদাচরণ, আর ঐশ্বর্যের লোভে শকুন্তলা তার পূর্ব চুক্তি বোধহয় ভুলে গিয়েছিলেন, যা হয়েছিল তার সাহেবের সঙ্গে। ফলে নাটকের দৃশ্যান্তর হল। মধুসূদন দেখলেন বেগতিক, কিন্তু এত সহজে হাল ছাড়বার পাত্র তো তিনি নন। তাতেই কেতুর আবির্ভাব ঘটল সরকার ভিলায়। কাজও হাসিল হলো বটে। শারদাচরণের নিজে হাতে তৈরি রোজ পেইং সলিউশনের মধ্যস্থিত বিষ নিকোটিনের সাহায্যে। কিন্তু দশরথ আসল পরিচয়টা জেনে ফেলল। ফলে হতভাগ্য দশরথকেও মরতে হলো ওই মারাত্মক নিকোটিন বিষে। এই পর্যন্ত বলে কিরিটি একটু থামল। তারপর 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 আসতে হলো আমাকে। এদিকে উইলের আসল মর্মকথা মধুসূদন তার বন্ধুর কৃপায় আগেই জেনেছিলেন, এবং দশরথ ও শারদাচরণকে সরিয়ে সাহসও তার বেড়ে গিয়েছিল। অতএব অর্থের লোভে হতভাগ্য বিজনবাবুকে এবার মরতে হলো। আগেই বলেছি, শারদাবাবু ও দশরথের মৃত্যু ও তাদের ময়নাতদন্তের রিপোর্ট থেকে আমার মনে দুটি সন্দেহ হয়। এক, যেভাবে তাদের মৃত্যু ঘটেছে তাতে করে হত্যাকারী বাইরের কেউ নয়, ভিতরেরই। আর দুই, প্রথম মৃত্যুর সঙ্গে দ্বিতীয় মৃত্যুর যোগাযোগ যে আছে, এবং ওইভাবে হত্যা করা কোনো সাধারণ ব্যক্তির পক্ষে সম্ভবপর নয়। তখনও হত্যার মোটিভটা আমার কাছে পরিষ্কার হয়নি। পরিষ্কার হলো উইলের মর্মকথা শোনবার পর, এবং সেই সঙ্গে সঙ্গে শারদাচরণের ঘরে তার ড্রয়ারের মধ্যে প্রসাধন দ্রব্যগুলো দেখে ও বাগানে সেদিন শকুন্তলা দেবীর খোঁজে সেই চায়না বাঁশের ঝাড়ের কাছে গিয়ে চুরুটের শেষাংশ দেখে। শকুন্তলা ও মধুসূদনবাবুকে ঘিরে যে সন্দেহটা আমার মনে দানা বাঁধবার চেষ্টা করছিল, সেটা ক্রমশ শক্ত হয়ে উঠতে লাগলো, এবং সেই মুহূর্তেই আকস্মিকভাবে বিজনবাবুর মৃত্যু হলো। এই পর্যন্ত বলে আবার থামল কিরিটি। পাইপটায় টোব্যাকো ভরে তাতে অগ্নি সংযোগ করে কিরিটি পাইপে গোটা 2 টান দিয়ে আবার তার কাহিনী শুরু করল।
বিজনবাবুর মৃত্যুটা যদিও মর্মান্তিক, তথাপি তার মৃত্যু ওইভাবে সেদিন না ঘটলে হয়তো এত তাড়াতাড়ি এই জটিল রহস্য আমার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠত কিনা আমার সন্দেহ। কিন্তু তার মৃত্যুর পরই ক্রমশ হত্যাকারী আমার দৃষ্টির সামনে স্পষ্ট হয়ে উঠতে লাগলো। আর সেই কারণেই আপনাদের এখানে আমি কৌশলে বন্দি করেছিলাম সে সময়। কিন্তু কেন যে কৌশলে ওদের আমার সাহায্যে এই সরকার ভিলায় আপনি বন্দি করেছিলেন সেটাই এখনো বুঝতে পারিনি মিস্টার রায়। মানুষের নার্ভেরও একটা সীমা আছে তো মিস্টার সেন। তারই পরীক্ষা করতে চেয়েছিলাম আমি এই আশাতে যে শেষ পর্যন্ত মানসিক পীড়নে কারো মুখ দিয়ে কোনো কথা যদি বের হয়ে পড়ে। হলোও তাই। হত্যাকারী তখন আন্দাজ করতে পেরেছে সে আমার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছে, আর সেই আতঙ্কেই সে অনন্যপায় হয়ে তার ডান হাত গোকুলকে শেষ করে দেবে বলে মনস্থ করল, এবং তাকে হত্যা করতে গিয়েই সে দুটি মারাত্মক ভুল করল, যার ফলে সে আমার দৃষ্টির সামনে আরো স্পষ্ট হয়ে উঠল। মারাত্মক ভুল? হ্যাঁ মিস্টার সেন, দুটি মারাত্মক ভুল। এক হচ্ছে হত্যা করতে গিয়ে রিভলভারের সাহায্য নিয়ে, এবং দুই, সেই নিকোটিনের শিশিটি আমার হাতে অসম্ভব আত্মপ্রত্যয়ের সঙ্গে তুলে দিয়ে। রিভলভার দিয়ে হত্যা করতে গিয়েই নিজের দেহেও তাকে ক্ষতের সৃষ্টি করতে হলো, এবং নিকোটিনের শিশির গায়ে তার হাতের আঙুলের ছাপ স্পষ্ট পাওয়া গেল। হত্যার মারাত্মক দুটি প্রমাণ। যাক, কিন্তু এবারে আমাকে যে উঠতে হবে, আজকের শেষ গাড়িটা আমাকে ধরতেই হবে। কেন, আজ রাতটা থেকে যান না? উপায় নেই। কেন? আসলে কাল আমার বিয়ে। বিয়ে? সে কি? পাত্রীকে মানে কার মেয়ে? নাম কি? কার মেয়ে তা দিয়ে কি হবে? নাম তার কৃষ্ণা, সুশান্তবাবু। কৃষ্ণা? হ্যাঁ, একটি পার্সি মেয়ে। পার্সি মেয়েকে আপনি বিয়ে করবেন? বাংলাদেশে কি আর মেয়ে ছিল না? বন্ধু, তুমি তো জানো প্রেম অন্ধ। তা অঘটনটা ঘটলো কোথায়? ওই সিংহলে। তাহলে সত্যি এতদিনে কিরিটি রায় কুমারত্ব ঘোচাতে দৃঢ় প্রতিজ্ঞ, তাই তো? হ্যাঁ, চলি ভাই। সামনের শনিবার আমাদের ম্যারেজ পার্টিতে কিন্তু আসা চাই। কিরিটি বের হয়ে গেল। পরের দিন সকালে কলকাতায় একটা হোটেলে কৃষ্ণা এসে বোম্বাই থেকে উঠেছিল। কিরিটি এসে ঢুকতেই কৃষ্ণা বলে, আমি তো ভেবেছিলাম বুঝি এলেই না, গতকাল আসার কথা। কিরিটি মৃদু মৃদু হাসে। হাসছো যে? কিছু না, চলো। কোথায়? বারে। রেজিস্ট্রি অফিস যেতে হবে না? কৃষ্ণার মুখটা লাল হয়ে ওঠে।